জানেন তো, কিছুদিন আগেই পাহাড় বেড়াতে গিয়েছিলাম। বলতে পারেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ মানে সান্দাকফু। তো হলো কি, মোটামুটি ভালোই ঘোরা হলো বা অ্যাডভেঞ্চার হলো বলতে পারেন। কারণ ওখানে তো গেছিলাম ট্রেকিং বা এক্সপিডিশন করতে। তো ফেরার সময় আমরা ওই তাকদহের জায়গাটা হয়ে ফিরলাম। আমাদের চেনা পরিচিত একজনের হোমস্টেতেও ছিলাম। তো তাকদহের জায়গা গিয়ে হঠাৎ আমার একটা কথা মনে পড়ল। এই তো বেশ কিছুদিন আগে রূপদা, তারপরে ঋচিক আর তিনুবাবু, এরা তিনজনেও তো তাকদহ এসছিল ওই কি যেন একটা বৌদ্ধ মূর্তির খোঁজে। তো আমার টনক নড়ল। ভাবলাম একটু রূপদাকে ফোন করে জিজ্ঞেসই করি। অনেকদিন তো কোনো খবরাখবর নেই, পরবর্তী গল্প কি আসছে, মানে রূপদার পরবর্তী ডিটেকটিভ অ্যাডভেঞ্চার। তো রূপদা যেটা জানালো সেটাই আজকে শোনাতে চলেছি, অবশ্যই একটা নতুন ভঙ্গিতে। নমস্কার, আমি রমাকান্ত ফিরে এসেছি আরও একটি ডিটেকটিভ অ্যাডভেঞ্চার গল্প নিয়ে। আমাদের আজকের গল্পটি সুকান্ত দাশের কলমে রূপদা, ঋচিক, তিনুবাবু সিরিজের দ্বিতীয় গল্প, জাম্বুরার মুখোশ। আচ্ছা, আপনারা কখনো শুনেছেন মানুষের চামড়া দিয়ে মুখোশ তৈরি হয়? বা ধরুন মুখোশটা মানুষের চামড়া দিয়ে তৈরি হলো, বা তাতে মানুষের মাংস মেশানো থাকে। হ্যাঁ, বর্তমান যুগে অবশ্য হয় না তা ঠিক, কিন্তু আদিকালে তো হতো। এরকম ঘটনা তো আমরা ইতিহাসে অনেক পেয়েছি। তো আমাদের আজকের নিবেদন মানুষের চামড়ার মুখোশের খোঁজে গোয়েন্দা রূপদা, ঋচিক এবং সঙ্গী তিনুবাবু পাড়ি দিচ্ছেন আরেকটি ডিটেকটিভ অ্যাডভেঞ্চারে। আজকের গল্পের সূত্রধার এবং নির্দেশনায় রয়েছি আমি রমাকান্ত। গল্প কথকের ভূমিকায় সৌভিক এবং আজকের গল্পের প্রধান চরিত্রে স্নেহাদ্রি, সায়ন্তন এবং পার্থ। তাহলে শুরু হচ্ছে আমাদের নতুন ডিটেকটিভ অ্যাডভেঞ্চার, জাম্বুরার মুখোশ। ঘরের মধ্যে একটা টিমটিমে আলো জ্বলছে। সেই আলোতে ঘরের চারিদিকটা ভালোভাবে দেখা যায় না, তবে একটা জিনিস বোঝা যায় যে ঘরের দেওয়ালে বেশ কিছু জিনিস রয়েছে। তার মধ্যে অনেক কিছুই এমন যা বড় অদ্ভুত। কিছু ফটোগ্রাফ ও লাল, নীল কিংবা কালো রঙের মানুষের মাথা যেন দেওয়ালের গায়ে কেউ লাগিয়ে রেখে গেছে। ঠিক যেভাবে আগেকার দিনের রাজা রাজরাদের বাড়ির দেওয়ালে সিংহ, বাঘ কিংবা হরিণের মাথা থাকত, ঠিক তেমনটাই। কিন্তু ঘরের মধ্যে অল্প আলোতে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় ওগুলো মানুষের মাথা নয়, আসলে এক একটা মুখোশ। এমন অদ্ভুতভাবে তাদের রাখা হয়েছে, আর তার সঙ্গে এমনভাবে আলোর ব্যবস্থা করা হয়েছে যে রাতের বেলা সেই আলোগুলো জ্বললে ঘরের ভেতরটা অদ্ভুত রহস্যময় হয়ে যায়। তবে আসল ব্যাপার সেটা নয়। আসল ব্যাপার হলো সেই ঘরের জানালার বাইরে কিছু একটা অদ্ভুত মূর্তি বিশেষ অন্ধকারে ছায়ার মধ্যে এসে দাঁড়িয়েছিল কখন যেন। অনেকক্ষণ ধরেই সে জানালার কাছে হাত রেখে ঘরের ভিতরের যে জানালার ছিটকিনিটা আছে সেটা খোলার চেষ্টা করছিল। বন্ধ জানালাটা বাইরে থেকে কিভাবে ভিতরে খোলা যায় তা বোধহয় অনেকেই জানে, কিন্তু লোকটা অনেক চেষ্টা করেও কিছুতেই এটা খুলতে পারল না। বাইরে অন্ধকারের মধ্যে চাঁদের আলোয় চারপাশটা অল্প দেখা যায়। লোকটা যতবার চেষ্টা করল ততবারই বিফল হলো। এবার ঘরের দরজার কাছে এসে দাঁড়ালো সে। পাশাপাশি দুটো জানালার একটা দরজা, যেটা বাইরে থেকে তালা বন্ধ করা। লোকটার মুখ কিন্তু
আধো অন্ধকারে দেখা গেল না। গোটা শরীরে বোধ হয় কালো একটা পোশাক পরা, মুখের কাছেও কালো কাপড় বাঁধা। সে জানালার কাছে দাঁড়িয়ে কি যেন বিড়বিড় করে বলল। তারপর পকেট থেকে একটা ছোট মোবাইল বার করে সেটা কানে দিয়ে এবার সে ফিসফিস করে কিছু একটা বলতে লাগলো। দরজা তো কিছুতেই খুলতে পারছি না, ভিতরে ঢুকবো কি করে? ভেবেছিলাম জানলার পাল্লাটা খোলা যাবে, কিন্তু আমার মনে হয় ভেতর থেকেও জানলার আংটাতে তালা বন্ধ করা রয়েছে। অপর প্রান্ত থেকে ফ্যাঁস ফ্যাঁসে ঘুম জড়ানো গলায় কথা ভেসে এলো। আমি তো আগেই বলেছিলাম কাজটা এত সহজ হবে না। এই কাজটা করার জন্যই তো এতগুলো টাকা তোমায় আমি দিচ্ছি। মনে রেখো, যেভাবেই হোক ওই জাম্বুরার মুখোশটা আমার চাই। এখন রাখছি। একটা পায়ের শব্দ শুনতে পাচ্ছি, কেউ মনে হয় এদিকে আসছে। সঙ্গে সঙ্গে লোকটা তার কলটা কেটে মোবাইলটা পকেটের ভেতর ঢুকিয়ে রাখল। তারপর ঘরের এক পাশে যেদিকে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ির একটা কোণের দিকে দাঁড়ালো। ঠিক তখনই একতলার একটা সিঁড়ি দিয়ে একটা টর্চের আলো উপরের দিকে উঠে আসতে লাগলো ধীরে ধীরে। তারপর দেখা গেল একজনকে। বেঁটে খাটো বলিষ্ঠ চেহারা। তার যে সদ্য ঘুম ভেঙেছে তা দেখে বোঝা যায়। নাকের তলায় মোটা গোঁফ, মাথায় লম্বা চুল, পিঠের থেকে সামান্য উপরে, খালি গায়ে একটা সাদা রঙের ধুতি পরা। ঘুম জড়ানো চোখে এক হাতে টর্চটা নিয়ে অন্য হাতে একটা মোটা দেখে বেঁটে খাটো লাঠি শক্ত করে চেপে ধরে সে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। মনে হলো দোতলা থেকে একটা শব্দ শুনতে পেলাম। আবার কি ওই হুলো বেড়ালটা এসেছে নাকি? বারবার স্যারকে বলি ঘরের মধ্যে ওসব জিনিসপত্র রাখবেন না রাখবেন না। আরে আমার কথা একটু শুনলে তো হয়। এখন নাও, রাত দুপুরে বিড়াল তাড়াতে বসো। লোকটা একটু আগে যে ঘরের দরজার কাছে দাঁড়িয়েছিল সেই দরজার কাছে এসে তালাটা পরীক্ষা করে দেখল। দুটো জানালার কাছে গেল, না, কোথাও কিছু নেই। নিশ্চয়ই বিড়ালই ছিল, না হলে এমন শব্দ হবে কেন? কিন্তু যেন মনে হলো চাপা একটা ফসফস শব্দ শুনতে পেলাম। লোকটা এদিক ওদিক ঘুরে তাকালো। ব্যালকনি দিয়ে বাইরের দিকে তাকালে রাতের বেলা চাঁদ দেখা যায়। অনেক দূর থেকে সমুদ্রের গর্জন ভেসে আসে। এদিকে ওদিকে ছড়িয়ে থাকা কয়েকটা বাড়িঘর রয়েছে, কিন্তু এমন দোতলা বাড়ি এখানে আর একটাও নেই। একতলা কয়েকটা বাড়ি রয়েছে। এই একটু দূরের দিকে সমুদ্রের তটের কাছে একটা জেলে বস্তি মতো আছে, সেখান থেকে শব্দ ভেসে আসছে। লোকটা ব্যালকনি থেকে এক প্রান্তে গিয়ে দাঁড়ায়। না, কোথাও কেউ নেই। এমন আঁধার রাতে আশেপাশের লোকেরা সবাই নাক ডেকে ঘুমাচ্ছে। সে এগিয়েই যাচ্ছিল, কি মনে হতে হাঁটতে হাঁটতে ছাদের সেই দিকে এগোতে থাকে। এইবার আড়ালে লুকিয়ে থাকা সেই ছায়ামূর্তি একবার উপরের দিকে তাকায়। ছাদে ওঠা সিঁড়ির দরজাটা বন্ধ, সেখান থেকে পালাবার রাস্তা নেই। একটা উপায় আছে যদিও, ব্যালকনি থেকে নিচের দিকে ঝাঁপ দেওয়া, কিন্তু তাতে বেশ খানিকটা সময় লাগবে। সময় পেলে ব্যালকনি ধরে ঝুলে সে একতলায় নেমে যেতে পারে, কিন্তু লোকটা তাকে দেখতে পেলে বিপদ হবে। এদিকে ব্যালকনির লোকটা এক পা করে এগিয়ে আসছে এইদিকে। হাতের টর্চের আলোটা বারবার ঘুরিয়ে ফিরিয়ে ফেলছে। অন্য হাতের লাঠিটা ধরে টুকটুক করতে করতে আসছে। সুযোগ পেলেই সেই লাঠির একটা ঘায়ে মাথা ফাটিয়ে দিতে পারে। ছায়ামূর্তি তার নিজের শরীরটাকে দেওয়ালের সঙ্গে একদম সেঁটে দিল। লোকটা সিঁড়ির কাছ পর্যন্ত এসে পড়ে সিঁড়ির দিকে এগোতে যাবে, ঠিক তখনই একতলায় একটা বিড়ালের ডাক শোনা গেল। ঠিক ধরেছি, ওই বিড়ালটারই কাজ। রাতের বেলা ওপরে উঠে এসেছিল। বিড়ালের ডাককেই মানুষের কথা বলে মনে করে ভুল করেছি। লোকটা আর সেদিকে এগোলো না। ছায়ামূর্তিও দেওয়ালের সঙ্গে শরীর মিশিয়ে রেখে
একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। লোকটা হাঁটতে হাঁটতে সিঁড়ি পর্যন্ত চলে গেছে। ছায়ামূর্তি আস্তে আস্তে দেওয়ালের কাছ থেকে নিজের মাথাটা বার করে দেখল কেউ কোথাও নেই। একবার দরজার দিকে এগোতে যাবে এমন সময় সিঁড়ির উপরে টর্চের আলো ফেলার সঙ্গে সঙ্গে এসে দাঁড়ালো সেই লোকটা। তারপর লাঠি উঁচিয়ে বলল, আমি ঠিক জানতাম এইখানে নিশ্চয়ই চোর এসেছে। দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। লোকটা দৌড়ে এলো, এক হাতে লাঠি উঠিয়ে, অন্য হাতে টর্চটা নিয়ে। আর তার দৌড়ে আসা দেখে ছায়ামূর্তির মূর্তি যেন বিহ্বল হয়েছিল। তারপরে তার সম্বিত ফিরে এলো। একটা অদ্ভুত কায়দায় দোতলার ব্যালকনির এক পাশটা ধরে সে ঝুলে পড়ল নিচের দিকে। তারপর উপরের লোকটা লাঠিটা তার হাত লক্ষ্য করে ছুঁড়ে মারল। নেমে আসার আগের মুহূর্তে অদ্ভুত কায়দায় সে শরীরটাকে দুলিয়ে দুটো হাত পুরোপুরি ছেড়ে দিল। উপরের লোকটা চিৎকার করে উঠল, কিন্তু তার আগেই তার শরীরটা অদ্ভুতভাবে নিচে নেমে আসার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত কায়দায় শূন্যে পাল্টি খেল। অবশেষে একতলার কাছে তার শরীরটা এসব করে স্থির হলো। তারপর উপরের দিকে তাকিয়ে সামান্য হাসল। উপরের লোকটা অবাক হয়ে দেখল নিচের লোকটার গোটা শরীরের কোনো কিছুই দেখা যায় না। তার গোটা শরীর কালো কাপড়ে ঢাকা, শুধু নাক আর চোখের কাছটা সামান্য ফাঁকা। সে একবার উপরের দিকে তাকালো, তারপর মুহূর্তের মধ্যে অন্ধকারে কোথায় যে সে মিলিয়ে গেল দেখা গেল না। উপরের লোকটা ছুটে এসে সিঁড়ি দিয়ে যখন নিচে নেমেছে ততক্ষণে সে আর নেই। আমাদের বাড়িতে চোর, এবার তাকে বলতেই হবে। একটা পাহারার ব্যবস্থা না করলেই নয়। অনেক ধরনের মুখোশ আছে, এমন অনেক মুখোশ আছে যার কথা শুধু তুই কেন আমরাও জানি না। এত মুখোশ আছে? কিন্তু শুধু আমি যে শুনেছি একসময় মানুষের চামড়া দিয়ে নাকি মুখোশ তৈরি করা হতো, আর সেই সমস্ত মুখোশ নাকি অনেক কাজে লাগানো হতো। ভারতবর্ষের বুকে আজ থেকে 100 বছর পিছিয়ে গেলে বিভিন্ন উপজাতিদের মানুষ খুঁজে পাওয়া যায়। তাদের মধ্যে অনেকেই আদিবাসী সম্প্রদায়ের ছিল। এখন এই আদিবাসী আর অধিবাসী এই দুটো শব্দের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, বুঝলি। যত আমাদের সময় এগিয়ে চলেছে ততই এই আদিবাসীদের জীবন সংকটে পরিপূর্ণ হচ্ছে, কারণ মানুষ এখন জঙ্গল কেটে জঙ্গল কমিয়ে ফেলছে। আর এদের বাসই হলো জঙ্গলে, কিংবা এমন কোনো স্থানে যেখানে সভ্য মানুষের দেখা সহজে পাওয়া যায় না। এখনো ভারতবর্ষের বুকে এমন অনেক জায়গায় আদিবাসীরা আছে যারা মানুষের মাংস খায়, জানিস। এই কথা শুনে একটু চমকে উঠল ঋচিক। এমন কথা সে আগেও শুনেছে, কিন্তু আজ রূপদার মুখে কথাটা শুনে বেশ চিন্তায় পড়ে গেল, কারণ রূপদা কখনো মিথ্যে কথা বলে না। কিন্তু মানুষের মাংস খাওয়া আদিবাসীদের সঙ্গে মুখোশের কি সম্পর্ক? আছে আছে, অনেক সম্পর্ক আছে। একটা গবেষণায় আজ থেকে প্রায় 10 বছর আগে, মানে 2014 নাগাদ, একটা মুখোশ নিয়ে গবেষণাকারী সংস্থা জানিয়েছিল যে ভারতবর্ষের বুকে প্রাচীন যে সমস্ত মুখোশ পাওয়া গেছে তাদের মধ্যে বেশিরভাগই তৈরি হতো মানুষ কিংবা অন্য কোনো প্রাণীদের চামড়া দিয়ে। খুব কম সংখ্যক মুখোশ তৈরি হতো গাছের এক ধরনের ওই আঠা, গাছের ছাল বা ওই আরও কিছু ধরনের জিনিস দিয়ে। এখন যে সমস্ত মুখোশ দেখতে পাওয়া যায় সেগুলো বেসিক্যালি প্লাস্টিক, রাবার কিংবা ওই ধরনের আরও কিছু জিনিস দিয়ে তৈরি। কিন্তু প্রাচীনকালে মুখোশ তৈরি হতো সম্পূর্ণ অন্যভাবে। কিন্তু জাম্বুরার মুখোশটা আসলে কি, আর এই মুখোশের কথা তুমি জানলেই বা কি করে? রূপেন ঋচিকের দিকে ঘুরে তাকায়। তার সামনে খোলা ল্যাপটপটা বন্ধ করে দেয়। অনেকক্ষণ ধরে একভাবে ল্যাপটপে কাজ করতে করতে শরীরে কেমন যেন একটা আলস্য ধরে যায়। তাই রূপেন একবার আড়মোড়া ভেঙে হাই তুলে বলে, সে অনেক কারণ আছে, সে সমস্ত তোকে এখন খুলে বলতে চাইছি না। যখন মুখোশটা দেখতে পাবি তখন না হয় বলবো। তবে এইটুকু শুনে রাখ, আজ পর্যন্ত দুনিয়ার বুকে যে কটা প্রাচীন মুখোশ পাওয়া গেছে তাদের যদি একটা তালিকা তৈরি করা হয়
তাহলে সেই তালিকায় অন্তত 10টা মুখোশের মধ্যেই থাকবে এই জাম্বুরার মুখোশ। এই মুখোশ প্রথম তৈরি হয়েছিল আজ থেকে প্রায় 500 বছর আগে। তবে এই মুখোশের একটা বিশেষত্ব আছে, আর সেই কারণে এই মুখোশটা 10টা মুখোশের তালিকায় আসতে পারে। কি কারণ রূপদা? খুব কম সংখ্যক এমন মুখোশ এখনো আস্ত আছে যেগুলোতে মানুষের চামড়ার সঙ্গে মাংস ব্যবহার করা হয়েছিল। আর এই মুখোশ তৈরির সময় মুখের যে আদলে তৈরি হয় সেটা একটা মৃত মানুষের মুখের আদলেই তৈরি করা হয়েছিল। সেটা কি করে হয়? মৃত মানুষের মুখের আদলে মুখোশ তৈরি? তাহলে সেই মুখোশটা কেউ মুখে দেবে? রিচি, যে সময়ের কথা তোকে বলছি সেই সময় মানুষ মানুষের মাংস খেত। সেই সময় এই সমস্ত কথা নিয়ে কেউ খুব একটা ভাবতো না। তবে তোর মনেই হতে পারে হঠাৎ করে এই বিষয় নিয়ে আমি কেন পড়লাম। আমি জানি রূপদা, 6 মাস আগে ওই যে নেপালের সম্মেলনটাতে তুমি গিয়েছিলে, ওই সম্মেলনটাতে গিয়ে ওখানকার কিছু মুখোশ দেখে তোমার এই মুখোশের ব্যাপারগুলোতে আগ্রহ হয়েছিল। তারপর থেকে যে তুমি মুখোশ নিয়ে পড়াশোনা শুরু করেছিলে সেটা কি আমার মনে নেই? মুখোশ সম্পর্কে আমার একটা আকর্ষণ ছিল, বুঝলি, তবে তেমনভাবে সুযোগ পাচ্ছিলাম না। তবে নেপালের ওই সম্মেলনটাতে গিয়ে বিভিন্ন দেশের এমন অনেক মানুষের সঙ্গে পরিচয় হলো যারা এই মুখোশ নিয়ে কাজ করে, এবং তাদের সান্নিধ্যে থাকার জন্যই কিন্তু এই ব্যাপারটা জানতে পেরেছি। তাদের মধ্যে একজন হলেন কানাডার একজন ইতিহাসবিদ, মিস্টার রায়। সব থেকে আশ্চর্য ব্যাপার কি বলতো? রূপেনের কথা শুনে রিচি কি যেন একটা ভাবল। তারপর হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেছে এমন ভাব করে বলে উঠল, আচ্ছা রূপদা, আমি একটা কথা বলো, এই কানাডায় থাকা ভদ্রলোকের নাম বাঙালিদের মতো হলো কি করে? আমি আন্দাজ করেছিলাম তুই ধরতে পারবি। ধরতে না পারলে কিন্তু গাঁটটা খেতিস। আসলে এই ভদ্রলোক ভারতীয়, এমনকি বাঙালিও। জন্মের বেশ কয়েক বছর পরেই তার বাবা মায়ের সঙ্গে তিনি কানাডায় চলে যান। সেখানেই কোনো একটা কাজে তার মা বাবা সেখানেই থেকে যান, এবং সেই কারণে তিনি সেখানেই বড় হন। আর তার বাবা মাও কিন্তু সেখানকার এই ঐতিহাসিক কিছু একটা সেক্টরে কাজ করছেন। তিনিও আমার মতোই ওই বিভাগেই কাজ করেন, এবং তার সব থেকে পছন্দের বিষয় হলো মুখোশ। আর তাই তার সঙ্গে মিলে বেশ কিছু কথাবার্তা হওয়ার পর এই জাম্বুরার মুখোশের খবরটা আমি জানতে পারি। এই একটাই মাত্র মুখোশ আমাদের এই ভারতবর্ষের বুকে রয়েছে। এটা কোথায় বলতো? রিচি কোনো উত্তর দেয় না। রূপদার মুখে সামান্য হাসি। তার মুখে যখন এমন হাসি থাকে তখন কিছু একটা নতুন খবর আছে বুঝে নিতে হবে। কথার উত্তর না দিয়ে ইশারায় বুঝিয়ে দেয় সে বলতে পারবে না। তারপর রূপদা আবার সোফায় হেলান দিয়ে বলল, কেরালার তিরুনিরা বালাজি সমুদ্রতটের কাছাকাছি এক ব্যক্তির কাছে এই মুখোশটা রয়েছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় শুধু জাম্বুরার মুখোশই নয়, তার কাছে আরও অনেক মুখোশের সংগ্রহ রয়েছে। মুখোশের সংগ্রহশালা তার কাছে রয়েছে বলেই তিনি এতগুলো মুখোশ জোগাড় করে রাখতে পেরেছেন। কিন্তু তার কাছে জাম্বুরার মুখোশ কি করে এলো সেই ব্যাপারে তিনি কিন্তু কাউকে কিছু বলেননি। ভদ্রলোকের নাম তিরুপতি, অন্তত তার ব্যাপারে আমরা এইটুকুই জানতে পেরেছি। তবে তার বাড়িতে গিয়েও জাম্বুরার মুখোশটা দেখার জন্য আমি বেশ আগ্রহী রয়েছি, বুঝলি। আর আশা করছি এর মধ্যে তুমি ভদ্রলোকের সঙ্গে একটা মিটিং ঠিক করে ফেলেছো এবং আমরা সেখানে যাচ্ছি, তাই তো? বেশ ভালো বলেছিস, কিন্তু ব্যাপারটা ঠিক তেমন নয়, বুঝলি। ভদ্রলোক এখন কেরালায় নেই, তিনি দেশের বাইরে গিয়েছেন। তিনি ফিরে এলে তারপর তার সঙ্গে আমরা দেখা করব। আজ সকালেই তার সঙ্গে কথা হয়েছে। আরও কিছু বলতে যাচ্ছিল, তার আগেই বাড়ির বাইরে থেকে পায়ের খটখট শব্দের সঙ্গে সঙ্গে একটা চেনা গলায় কেউ বলে উঠল, রূপেনবাবু, ও রূপেনবাবু, বাড়িতে আছেন? আছি। সোজা আমার ঘরে চলে আসুন। তিনুবাবু সোজা এসে রূপদার ঘরে ঢুকলেন। তারপর অন্য দিকটায় বসে তার হাতে থাকা ঝোলানো সাদা প্যাকেটের ভিতর থেকে একটা বাক্স বার করে আনলেন। সেই বাক্সের ভিতরে রয়েছে বিখ্যাত মিষ্টান্ন ভাণ্ডারের জল ভরা সন্দেশ। এটা খেতে তিনুবাবু বেশ ভালোবাসেন। শুধু তাই নয়, যখন কোনো খুশির খবর থাকে তখনই তিনি রূপদার বাড়িতে জল ভরা সন্দেশ নিয়ে আসেন। তার এমন হাসি হাসি মুখ আর জল ভরা সন্দেশ দেখে রূপদা বলে উঠল, আচ্ছা, একটা ব্যাপার বলুন তো তিনুবাবু, সচরাচর তো আমাদের এমন জল ভরা সন্দেশ জোটে না। আজ কি ব্যাপার? আরে ব্যাপার কি সেটা বলার জন্যই তো এসেছি।
আগের মাসেই তো আপনার সঙ্গে কথা হলো। বললাম না, যদি একটা গাড়ি কেনা যায় তাহলে মাঝে মাঝে এখানে এসে হুটহাট করে বেরিয়ে পড়া যাবে। এখন তো রিটায়ার্ড, পেনশনের টাকায় চলছে। তাছাড়াও জমানো যেটুকু টাকা আছে তাতে আমার কোনো রকমে চলে যায়। একটা কাজের লোকের সঙ্গে আমার থাকা, সে কথা তো জানেনি। তার মধ্যে আবার একটা গাড়ি কিনে সেটা চালাতে পারবো কি না। তাছাড়া গাড়ি কিনে নেওয়ার পরে ড্রাইভার রাখতে হবে। ড্রাইভার না রাখলে কোথাও যাওয়ার সময় ড্রাইভার জোগাড় করতে হবে। ভাবতে ভাবতে কালকে একটা বিজ্ঞাপন চোখে পড়লো, একটা লটারি। সেই লটারিতে দেখলাম প্রথম পুরস্কার একটা গাড়ি। টিকিটের মধ্যে জল জল করছিল তার ছবিটা। চোখ কান বুঝে এক বান্ডিল টিকিট কিনে ফেললাম। ভেবেছিলাম টাকাটা চলেই গেল, ব্যাপার তেমনটাই হওয়া স্বাভাবিক। এক বান্ডিলের টিকিট দিল মাত্র 10টা। প্রত্যেকটা টিকিটের দাম 500 টাকা, অর্থাৎ 5000 টাকা। 5000 টাকায় এত দামি একটা গাড়ি পাবো, সেটা কি আর আশা করা যায় বলুন তো? কম করে সে গাড়ির দাম 2 লাখ টাকার কমে তো হবেই না। তারপর আজ সকালে যখন আমার টিকিটটা মেলাতে গেলাম, গিয়ে তো আমি অবাক, গাড়ি আমার নাম্বারে বেঁধেছে। হ্যাঁ, তিনুবাবুর কথা শুনে এবার কিন্তু ঋচিক আর রূপেন বেশ অবাক হয়ে গেল। ঋচিক তড়িঘড়ি বলে উঠল, তার মানে আপনি 5,000 টাকা লটারির টিকিট কেটে একটা গাড়ি পেয়েছেন 4 চাকার, যার দাম 2 লাখ টাকার কম হবে না? আরে বাবা, তাহলে বলছি কি, আজ সকালেই ওদের ওখানে গিয়ে সমস্ত কাগজপত্র জমা করে দিয়ে এলাম। তবে আমার তো আর গাড়ি চালাবার লাইসেন্স নেই, তাই একটু সমস্যা হবে। কারণ ওরা কাগজপত্র সব কিছু ক্লিয়ার করে তারপর আমায় দিতে চাইছে। তার জন্য আরও কিছু টাকা ওদের দিতে হবে। তবে তারপরেই কিন্তু গাড়িটা আমার বাড়িতে চলে আসবে, ওরাই দিয়ে যাবে। কিন্তু তিনুবাবু, ব্যাপারটা কি ঠিক হচ্ছে? না মানে, গাড়ি যদি আপনি পুরস্কার হিসেবেই পেয়ে থাকেন, তাহলে তার জন্য আপনাকে গাড়ির কাগজপত্র দেখার জন্য আবার আলাদা করে টাকা দিতে হবে কেন? সেটা তো ওরা নিজেরাই আপনার বাড়িতে দিয়ে যাবে। তারপরে আপনি সেই গাড়ি চালালেন কি চালালেন না, সেটা তো পরের কথা। আরে সে কথা আমি ওদের বলেছিলাম তো, কিন্তু ওরা বলল ওদের নাকি নিয়ম নেই, এইভাবেই ওরা প্রতিবার এমনটা করে থাকে। তা ওদের আরও 1000-5 টাকা দিয়ে আমি এই সোজা আপনার বাড়িতে চলে এসেছি। এই নিন সন্দেশ খান। রূপেন সন্দেশ নিল, কিন্তু রূপেনের কথায় ঋচিকের কেমন যেন খটকা লাগলো। তার মনে হতে লাগলো, আজকাল তো লটারির নামে এমন অনেক ফ্রড হচ্ছে, তেমন কোনো বাজে ব্যাপারে তিনুবাবু জড়িয়ে পড়লেন না তো? তিনুবাবুর কিন্তু সেই সমস্ত দিকে হুঁশ নেই। দুজনকে 2টো সন্দেশ দিয়ে একটা নিজে খেয়ে বাক্সটা রাখলেন। রূপেন তো তখন নিজের ল্যাপটপটা খুলে ল্যাপটপের গায়ে একটা মুখোশ খুলে ফেলেছিল। সেটাই ভালো করে খুঁটিয়ে দেখছিল। সেদিকে চোখ পড়তে তিনুবাবু বলে উঠলেন, আরে আরে, এটা কি? তার কথায় রূপেন আর ঋচিক দুজনেই তার দিকে তাকালো। তিনুবাবুর দৃষ্টি তখন ল্যাপটপের দিকে। ল্যাপটপের গায়ে ততক্ষণে ফুটে উঠেছে একটা মুখোশ। মুখোশটা সাদা, ফ্যাকাশে, দেখে মনে হবে যেন একটা মানুষের সত্যিকারের মুখ, আর চোখের জায়গায় খানিকটা ফাঁকা রয়েছে। সেদিকে তাকিয়ে তিনুবাবুর চোখ দুটো কুঁচকে আসে। কি যেন একটা ভেবে একটু পরেই তিনি বলে ওঠেন, আরে এ তো জাম্বুরার মুখোশ। এই মুখোশের ছবি নিয়ে আপনি কি করছেন রূপেন বাবু? হ্যাঁ, এই মুখোশ কিন্তু ভালো নয়, একদম ভালো নয়। ওই মুখোশ যার কাছে থাকে তার কিন্তু বড় বিপদ হয়। হ্যাঁ, এই কথায় ওরা দুজনেই চমকে ওঠে। রূপেন তাড়াতাড়ি ল্যাপটপটা এগিয়ে দিয়ে বলল, ভালো করে দেখুন তো, এই মুখোশটাই নাকি? আরে ওই ল্যাপটপে দেখালেও তাতে ক্ষতি হবে। এই মুখোশ আমি নিজের চোখে দেখেছি মশাই, নিজের হাতে নিয়ে দেখেছি। এই মুখোশ আমি চিনব না? এ হলো গিয়ে জাম্বুরার মুখোশ, অনেক বছরের পুরনো মুখোশ। কত বছরের পুরনো সে কথা বলতে পারবো না, তবে এই মুখোশের একটা অদ্ভুত গন্ধ আছে। আচ্ছা, কোথায় দেখেছিলেন বলুন তো এই মুখোশটা? আমার কাছে থাকা খবর অনুযায়ী ভারতবর্ষের মাত্র একটা জায়গাতেই এই মুখোশটা রয়েছে। ওসব আমি কিছু জানি না রূপেন বাবু, তবে এই মুখোশ আজকের নয়, যখন আমি পুলিশের কাজে ছিলাম তখন দেখেছিলাম। এই কথায় রূপেন আর ঋচিক একে অপরের মুখের দিকে তাকালো। তারপর রূপেন তিনুবাবুর দিকে আরেকটু এগিয়ে এসে বলল, কেরালাতে ইরুনিপল্লির কাছে এক ভদ্রলোকের কাছে এই মুখোশ আছে।
তার নাম তিরুপতি। আপনি তার কাছে এই মুখ দেখেছেন? তিনুবাবু ততক্ষণে নিজের মিষ্টির বাক্সটা খুলে আর একটা মিষ্টি মুখে পুড়েছেন। এবার সামান্য হেসে বললেন, আরে অত কথা কি মনে থাকে? কত জায়গায় ঘুরলাম আমি, কত কিছু দেখলাম। আরে তার জন্যই তো রিটায়ার করার পর এই বয়সে ঘুরে বেড়ানোর যেটা ছাড়তে পারলাম না মশাই। সে যাই হোক, গাড়িটা যদি চলে আসে তাহলে কিন্তু একটা ড্রাইভারের ব্যবস্থা করতে হবে। আচ্ছা, ড্রাইভারের ব্যবস্থা করতেই বা হবে কেন রূপেনবাবু? এই আপনি তো গাড়ি চালাতে পারেন, তাই না? তাতে আপত্তি নেই, আমি চালাতে পারবো, কিন্তু গাড়িটা আপনার বাড়িতে কবে আসবে বলেছে? কালকের মধ্যে চলে আসবে। ওদের কিছু ফর্মালিটি করতে হবে, তারপর ওরা গাড়িটা নিয়ে যাবে। আমার নাম্বার দিয়ে এসেছি, আশা করি খুব বেশি দেরি হবে না। আচ্ছা, এখন চলি। হ্যাঁ, আপনাদের এই গাড়ির খবরটা দিতেই এখানে এসেছিলাম। বলছি, ওই মুখোশটা কেরালায় আছে দেখেছি, তা ওই মুখোশ নিয়ে আপনি আবার কেন পড়লেন বলুন তো? হ্যাঁ, কেরালায় যাওয়ার কোনো ইচ্ছে আছে নাকি? যাব, তবে আপনার গাড়িটা আসার পরেই যাব। তিনুবাবুর গাড়িটা এলো না বিভিন্ন কারণে। তিনি যখনই এই লটারির দোকানের কাছে যান তখনই তারা তাকে সময় পিছিয়ে দেয়। তবে তা নিয়ে তার উৎসাহী কিংবা নিরুৎসাহী ভাব কিছুই নেই। সেই দোকানের সাথে রূপেনের একবার কথা বলিয়ে দিয়েছেন তিনুবাবু। তাছাড়া তিনুবাবু যে পুলিশের রিটায়ার্ড পার্সন সে কথাও তারা জানতো না। তবে আলাদা করে যে টাকাটা নিয়েছিল সেটা ওরা ফেরত দিয়ে দিয়েছে। গাড়িটা কিছুদিনের মধ্যেই দিয়ে যাবে বলেও জানিয়েছে। তবে এর মধ্যে কেরালার সেই ভদ্রলোক তিরুপতি আইয়ার তার বাড়িতে আসেন এবং সেখানে এসেই যোগাযোগ করলেন রূপেনের সাথে। রূপেন লাহিড়ির সাথে গোপন কথাবার্তা বলে ওরা একদিন কেরালা যাওয়ার কথা স্থির করে ফেলল। যথাসময়ে কলকাতা থেকে কেরালাগামী ট্রেনে ওরা উঠে বসল। তিরুপতিবাবু ফ্লাইটে যাওয়ার কথাই বলেছিলেন, কিন্তু রূপেন তাতে রাজি হলো না। বলল, অনেকদিন ট্রেনে করে কোথাও যাওয়া হয়নি, তাই আর কি। প্লেনের বদলে ট্রেনে করে গেলেই ভালো হবে বলে মনে হয়। যথারীতি নির্দিষ্ট দিনে ওরা প্রথমে কোচিন থেকে তিরুচিরাপল্লির উদ্দেশ্যে রওনা হলো। এর মাঝে একবার কানারায় মিস্টার রায়ের সঙ্গে কথা হলো। মিস্টার রায় জানালেন, মিস্টার লাহিড়ি, ওই জাম্বুরার মুখোশ আপনি যদি খুঁজে পান তাহলে অন্তত আমায় একবার ওটা দেখাবেন। আর ওই ভদ্রলোকের সঙ্গে কথা বলে দেখবেন, তিনি যদি মুখোশটা বিক্রি করতে রাজি থাকেন তাহলে আমি সেটা কিনতে পারি। দামটা যদি সাধ্যের মধ্যেই হয় তাহলে সমস্যা নেই। আমি তাকে বলে দেখব, চেষ্টাও করব, কিন্তু আমার মনে হয় না এমন একটা জিনিস ভদ্রলোক বিক্রি করতে চাইবেন বলে। তবে এমনটাও হতে পারে যে জিনিসটার আসল দাম কিংবা আসল গুরুত্ব না জেনেই তিনি জিনিসটা নিজের কাছে রেখেছেন। সেটা আমার মনে হয় না। ভদ্রলোকের কাছে অনেক মুখোশ আছে, তার সঙ্গে আমার এ নিয়ে কথাও হয়েছে। তবে আমার পক্ষে এখন যাওয়াটা সম্ভব ছিল না বলেই আমি আপনাকে একবার যেতে বললাম। ওখানে গিয়ে সমস্ত রিপোর্ট আমায় জানাবেন। রূপেন ফোনটা নামিয়ে রাখল। নির্দিষ্ট সময়ে ওরা গিয়ে পৌঁছালো। তিরুপতির গাড়ি ওদের প্ল্যাটফর্ম থেকে নিতে এসেছিল। গাড়িতে উঠে ওরা দুজনে পিছনে বসল। তিরুপতিবাবু নিজেই গাড়ি ড্রাইভ করছিলেন। রূপেন প্রশ্ন করল, আচ্ছা মিস্টার আয়ার, এখান থেকে আমাদের কতক্ষণ লাগবে পৌঁছাতে? খুব বেশিক্ষণ নয়, যে ঘন্টাখানেকের মধ্যেই আমরা পৌঁছে যাব। তবে এই সময়টা একটু পথে ঘাটে জ্যাম হয়। যদি খুব জ্যাম না হয় তাহলে আরও আগে পৌঁছে যাওয়ার কথা। তবে ওই ধরেন না, ঘন্টাখানেকের এখনো সময় লাগবে। আচ্ছা, যে আপনাদের পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধার কি আছে? তাছাড়া ট্রেনের সমস্যা এখন খুব একটা হয় না। আপনি তো বাইরে গিয়েছিলেন বললেন, ফিরলেন কবে? যে ফিরেছি দুদিন আগে, বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই আর কি আপনাদের সঙ্গে দেখা করে ওটা হয়নি। আপনি একটা কাজ করতে পারেন, যে আমার ওখানে যখন যাচ্ছেন ওখানে দুদিন থেকেই যান। আমাদের বাড়ির কাছাকাছি কিন্তু সমুদ্র পাবেন, জায়গাটা বেশ ভালো। আপনাদের সঙ্গে যারা আছে তাদেরও ভালো লাগবে। তাছাড়া দেখার মতো অনেক কিছু আছে। রিজিক কিন্তু এই কথাটাই ভাবছিল। কেরালা এর আগেও এসেছে, কিন্তু এইবার সম্পূর্ণ অন্যভাবে, অন্য কাজে,
তাই যখনই শুনেছিল তিরুপতি আইয়ারের বাড়িটা সমুদ্র তটের কাছাকাছি, আর সেই জন্য সমুদ্র তটের কাছে বড় বড় ইঞ্জিন চালিত নৌকো থাকে, সেগুলো সমুদ্রের দিকে মাছ ধরতে কিংবা অন্য কারণে যায়, তখন গোটা ব্যাপারটা নিয়ে ঋচিক বেশ উত্তেজিত ছিল। সে এই সমস্ত কিছু দেখতে চায় শুনে তিরুপতিবাবু বেশ খুশি হয়েছিলেন। পেছনে এতক্ষণ তিনুবাবু চুপ করে বসে জানালা দিয়ে বাইরে দেখছিলেন। এইবার বললেন, আর সবই ঠিক আছে, কিন্তু এইদিকে বাইরের লোকজনের সঙ্গে কথা বলতে বড় অসুবিধা হবে। এখানকার ভাষাও আমি বুঝি না, আর আমার ভাষা তো ওরা বুঝতে পারবে না। তিরুপতি আইয়া সামান্য হাসলেন, তারপর বললেন, তাতে খুব একটা সমস্যা হবে না। আপনি যতটা সম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেই হয়ে যাবে। তাছাড়া আপনাদের বাইরে বেরোতে হবে না, আমি তো থাকবই। যদি আমি না থাকি, আমার কাজের লোকটা থাকবে। নিমিলেশ্বর বাংলা ভালোভাবে বলতে পারে যে, এবং বুঝতেও পারে। আসলে আমার সঙ্গে সে বছর 3 কলকাতায় এসে কাজ করছিল, সেই কারণেই আমিও নিমিলেশ্বর বাংলাটা ভালোই জানি। তাহলে আর কোনো চিন্তা নেই, বাইরে বেরোনোর ঝামেলা তো নেই। আচ্ছা, সমুদ্রে শুনলাম আপনাদের কিছু নৌকো টৌকো আছে, বড় বড় নৌকো, তাতে চড়ে সমুদ্রের দিকে একটু যাওয়া যাবে তো? তিনুবাবু, আমরা কিন্তু এখানে নৌকা চড়তে আসিনি। আমরা এসেছি ওই মুখোশটা দেখতে, এবং তার সঙ্গে বাকি যে মুখোশগুলো আছে সেগুলোও একবার দেখব। আরে কোনো ব্যাপার নয় রূপেন বাবু, কোনো ব্যাপার নয়। সমস্ত ব্যবস্থা আমি করে দেব। আপনি চলুন না, দেখবেন। বাড়িতে তো আমি একাই থাকি, আর নিমিলেশ্বর মাঝে মধ্যে বাইরের লোক এলে আমাদের বেশ ভালোই লাগে। ওদের গাড়িটা প্রায় ঘণ্টাখানেকের বেশি সময়ে গিয়ে পৌঁছালো মিস্টার আইয়ারের বাড়ির কাছে। দোতলা বাড়ি। আশেপাশে যে বাড়িঘরগুলো আছে সেগুলো দোতলা নয়, আর শুধু তাই নয়, বেশিরভাগ কাঠের তৈরি বাড়ি। নিচের দিকটা উঁচু করে লম্বা লম্বা খুঁটি, আর তার উপরে পাশের বাড়ি। মিস্টার আইয়ারের বাড়িটা সমুদ্র তটের কাছের বালিয়াড়ি থেকে একটু দূরে, যেখানে শক্ত মাটি শুরু হয়েছে সেইখানে। গাড়িটা বাড়ির পিছনের দিকের ফাঁকা জায়গায় ঢুকতেই একজন ঘর থেকে বেরিয়ে এলো। তার পরনে খাটো করে পরা ধুতি, গায়ে একটা গেঞ্জি জাতীয় পোশাক, কোমরে বাঁধা গামছা। তার মুখ থেকে একটা অকৃত্রিম হাসি বেরিয়ে আসছে। গাড়ির দরজা খুলে দিয়ে সে বলল, আমি কখন থেকে ভাবছি তোমরা আসবে তোমরা আসবে। 2 বার চা তৈরি করলাম, তার জল আবার ঠান্ডা হয়ে গেল। পথে জ্যাম ছিল, তাই একটু দেরি হয়ে গেল। এই নিমিলেশ্বর, এবার দোতলার ঘরে আমাদের থাকার ব্যবস্থা করে দাও। আর দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আশা করি হয়ে গেছে। আরে সমস্ত ব্যবস্থা আমি করে নিয়েছি, কোনো সমস্যা হবে না। বিকেলের দিকে দোতলার ব্যালকনির কাছে দাঁড়িয়ে ঋচিক বাইরের দিকে তাকিয়েছিল। এখান থেকে সমুদ্র দেখা যায়, তবে অস্পষ্টভাবে। মাঝে মাঝে সমুদ্রের গর্জন অনেক দূর থেকে ভেসে আসে। পায়ের শব্দ শুনে পিছনে তাকিয়ে ঋচিক দেখল মিস্টার আইয়ার ব্যালকনির কাছে এসে দাঁড়িয়েছেন। কি ব্যাপার, তোমার ঘুম ভেঙে গেল? এতটা জার্নি করে এসেছো, একটু তো ঘুমাবার দরকার ছিল। আমি ঘুমিয়েছি, তাই আমার ঘুম পায়নি। তাছাড়া দুপুরের দিকে ঘুমানোর অভ্যেস আমার নেই। বইপত্র পড়া, অন্য কিছু করা, এইসবই করি, দুপুরে ঘুমাই না। রূপদা প্রতিদিন দুপুরে ঘুমিয়ে নেয়। তাছাড়া তিনুবাবু তো বাইরে এখন সচরাচর যান না, তাই তার ঘুম হচ্ছে। আজকে সন্ধ্যেতে এই তোমাদের ওই মুখোশগুলো দেখাবো, দেখবে কত অদ্ভুত অদ্ভুত মুখোশ সংগ্রহ করেছি। মিস্টার আইয়ার ব্যালকনির এক পাশে ঋচিকের পাশে এসে দাঁড়ায়। তার চেহারাটা বেশ লম্বা, ফর্সা, মাথায় লম্বা চুল, চোখে একটা চশমা পরেন। চশমা তো দেখেই বোঝা যায়। পরনে ধুতি আর সাদা রঙের ধবধবে একটা পাঞ্জাবির মতো কিছু পোশাক থাকলেও বোঝা যায় এই পোশাকে এসে খুব একটা স্বাচ্ছন্দ্য তিনি নন। মুখের খোঁচা খোঁচা দাড়ি এবং চুল অবিন্যস্ত হয়ে থাকলেও চেহারায় একটা ব্যক্তিত্ব বেশি করে চোখে পড়ে। কাল দুপুরে তোমাদের ওই সমুদ্রের ধারে নিয়ে যাব। বোটের ব্যবস্থা আগে থেকেই করা থাকবে।
একবার তোমাদের ওই সমুদ্রের দিক থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। আচ্ছা, আপনি এই মুখোশগুলো জোগাড় করেন কেন? অনেকে তো করে সংগ্রহ করে রাখার জন্য, আবার অনেকে করে বিক্রির জন্য অনেক কিছু জোগাড় করে রাখে, আরও অনেকে অনেক কারণেই রাখে। তা আপনার কি শুধুই সংগ্রহ করার জন্য? আপাতত শুধু সংগ্রহের জন্যই করেছি, তারপর ভাবা যাবে। তোমার দাদা, ওই যে রূপেন বাবু, সেই মুখোশ সম্পর্কে তো বেশ ইন্টারেস্টেড। অনেকদিন ধরেই রূপদা অপেক্ষা করছিল আপনার সঙ্গে দেখা করার জন্য আর ওই মুখোশটা দেখার জন্য। আমি নিশ্চিত রূপদা বেশিক্ষণ ঘুমোতে পারবে না। একটু পরেই সবাই ঘুম থেকে উঠে পড়ল। একবার চা খাওয়ার পর সন্ধ্যের অন্ধকার নেমে আসতেই ওরা সকলে গিয়ে ঢুকল দোতলার সেই মুখোশের ঘরে। ওদের যে ঘরে থাকতে দেয়া হয়েছে তারপরে একটা সিঁড়ি নেমে গেছে নিচের দিকে, তারপর একটা ঘর এবং শেষের দিকে সেই মুখোশের ঘর। দরজার ভারী তালাটা চাবি দিয়ে খুলে একটা ধাক্কা দিয়ে দরজাটা খুলে ঢোকার আগেই তিরুপতিবাবু বললেন, আপনাদের সকলকে আমার সংগ্রহশালায় ওয়েলকাম। ওরা সবাই ঢুকল, কিন্তু ঢুকেই একটা সুইচ বোর্ডের কাছে হাত দিতে মিস্টার আইয়ার আলোটা জ্বালাতেই রিচি কেমন যেন চমকে উঠল। বাড়িটা অন্ধকার, ঘরের ভিতরে অন্ধকার। লাইটের সুইচ টেপাতে ঘরের মধ্যে লাইট কিন্তু জ্বলল না, তার বদলে জ্বলে উঠেছে ঘরের দেওয়ালে সাজিয়ে রাখা মুখোশের পিছনে অদ্ভুত কায়দায় ফিট করে রাখা বিভিন্ন রঙের লাইট। আর তাতেই মুখোশগুলোকে অদ্ভুত বলে মনে হচ্ছে। আচমকা কেউ যদি এই ঘরের মধ্যে ঢুকে পড়ে তাহলে সে চমকে উঠতে বাধ্য। নিহাত তারা সবটাই জানত, তাই খুব বেশি চমকালো না। রূপদা এগিয়ে গিয়ে বলল, বাহ, বেশ ভালোভাবে সাজিয়েছেন তো। এত সুন্দরভাবে কাজ আমি খুব কমই দেখেছি এর আগে। বিশেষ করে এই মুখোশ জমানোর ব্যাপারটা আমার কাছে বেশ নতুন একটা জিনিস। তবে আশা করব দামি আর পুরনো মুখোশগুলো আপনি এভাবে দেয়ালে সাজিয়ে রাখেননি। এটা কি রাখা যায় নাকি যে? ও সমস্ত মুখোশগুলোর দাম কত তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ আমি সেগুলো বিক্রি করতে চাই না। তবে ওইগুলো যে এক একটা বেশ অমূল্য জিনিস সে সম্পর্কে আমার ভালোই ধারণা আছে। তাছাড়া আপনি যে জাম্বুরার মুখোশ দেখার জন্য এসেছেন, সেটা যখন আমি কিনেছিলাম তখন সেটার সম্পর্কে ধারণা না থাকলেও এখন কিন্তু তার সম্পর্কে অনেক ধারণা তৈরি হয়েছে। আসলে টাকায় এই মুখোশের দাম অনেক হলেও আমার কাছে কিন্তু সেটা অন্য একটা কারণে বিশেষ গুরুত্বপূর্ণ। দেওয়ালের মধ্যে বিভিন্ন রং ও বিভিন্ন আকারের মুখোশ, ছোট বাচ্চা ছেলের মুখের মুখোশ থেকে শুরু করে রাক্ষসের মাথা ঠিক যতটা বড় হতে পারে তেমন বড় আকারের মুখোশ রয়েছে। এক একটা মুখোশের গায়ে এক এক রকম রং, আর তার সঙ্গে মুখোশগুলোর গায়ে নিচের দিকে সাদা একটা প্লেটে সেই মুখোশের নাম ও তার সঙ্গে এক একটা করে সাল লেখা রয়েছে। এই শালগুলো কিসের? এগুলো কি মুখোশ যখন তৈরি হয়েছে সেই সময়ের শাল? হ্যাঁ, বেশ কিছু শাল আমি মুখোশ সংগ্রহ করার সময় জোগাড় করেছি। বেশ কিছুটা সময় আমি আবার পরবর্তীকালে মুখোশ নিয়ে পড়াশোনা করেও জানতে পেরেছি। তবে সময়টা ঠিক নাও থাকতে পারে। এই শালের সঙ্গে আসল শালের ওই 1-2 বছরের এদিক ওদিক সম্পর্ক থাকবে। ঠিক মাঝখানে একটা লম্বা সোফার মতো জায়গা, যার দুদিকেই বসা যায় বলে প্রথমে মনে হয়েছিল রিচিকের, কিন্তু পরে দেখা গেল দুদিকে নয়, ঠিক একটা টেবিলের মতো, আর তার চারপাশে সারি দিয়ে রাখা চেয়ার। চারপাশে লোকজন বসে একটা গোল মিটিং করার মতো ব্যবস্থা। ওরা সেই সোফা দেওয়া চেয়ারেই বসল। তারপর তিরুপতিবাবু একটা ছোট আলমারির মতো কি যেন খুললেন। সেখান থেকে বেরিয়ে এলো একটা লাল রঙের ভেলভেটের বাক্স। সেই বাক্সটা টেবিলের ওপর এনে রাখতেই রূপেন উৎসাহী হয়ে বলে উঠল, আমি বিশ্বাসই করতে পারছি না যে এই জাম্বুরার মুখোশ আজ থেকে প্রায় 500 বছর কিংবা তারও আগে তৈরি হয়েছে। মিস্টার আইয়ার লাল রঙের বাক্সটা হাতে তুলে নিলেন। এরপর বাক্সটা খুললেন। আমাদের দিকে বাক্সটা এগিয়ে দিতেই দেখতে পেলাম একটা সাধারণ মুখোশ। মুখোশের গায়ে কেমন যেন দাগ, শুকনো মাটি ফেটে গেলে যেমন দাগ তৈরি হয় অনেকটা তেমন। মুখোশটা ঠিক মুখের আকারের, অর্থাৎ কপাল থেকে একদম থুতনি পর্যন্ত। দুদিকের 2 কান পর্যন্ত যাবে
এমন দুটো কানও তৈরি করা রয়েছে। সাদা ফ্যাকাশে সেই মুখোশটাকে অল্প আলোতেও কেমন যেন জীবন্ত বলে মনে হলো। এবার লক্ষ্য করলাম ঘরের ভিতরে একটা হালকা নীল আলো জ্বলছে। হঠাৎ একটা শব্দ শুনে বুঝলাম ঘরের আলোটা কেউ জ্বালিয়ে দিয়েছে। আর সেই আলোতে মুখোশটা দেখে তিনুবাবু বলে উঠলেন, একদম এই রকম একটা মুখোশই কেরালাতে এসে আমি একজনের কাছে দেখেছিলাম মশাই। কিন্তু তাও তো আজ থেকে প্রায় কম করে 10 বছর আগের কথা সেটা। 10 বছর আগে? কিন্তু এই মুখোশটা আমার হাতে এসেছে প্রায় 8 বছর হলো। তার আগে এখানকার একজনের কাছে ছিল মুখোশটা। সেই ব্যাপারে তেমন কিছুই জানতো না যে তার কাছে মুখোশটা কি করে এসেছিল সে ব্যাপারেও ভালো করে কিছু বলতে পারেনি। তার বাড়িতেই রাখা ছিল। পরে আমি তার কাছ থেকে মুখোশটা কিনে নিয়েছিলাম। তার বেশ কিছু টাকার দরকার ছিল, আর মুখোশটা বেশ দামি সেটা জানতে পারার পর আমি কিন্তু তাকে বঞ্চিত করিনি। আমি তাকে আরও কিছু টাকা দিয়েছিলাম। তবে সে তো তার প্রাপ্য ছিল না, তাই সে আর কিছু দাবি করেনি। তবে 2 বছর আগে সে মারা গেছে। এবার আপনাকে আমি একটা প্রস্তাব দেব মিস্টার আয়ার। আপনি যদি মুখোশটা বিক্রি করতে চান তাহলে আমায় বলতে পারেন। কানাডায় আমার এক চেনা বিজ্ঞানী মিস্টার রায় এমন মুখোশ নিয়ে কাজ করেন। তিনি এই মুখোশটা কিনতে চেয়েছেন। আপনি যদি বিক্রি করেন তাহলে দাম কত বলবেন? আপনি ভুল করছেন রূপেন বাবু, আপনি ভুল করছেন। এই মুখোশ আমি বিক্রি করব না। তাছাড়া এই ঘরে যে সমস্ত মুখোশ দেখতে পাচ্ছেন তার কোনোটাই আমি বিক্রি করতে চাই না। উপহার দিলাম সেটা কাউকে, সেটা নয় ঠিক আছে। কিংবা আপনার যদি কোনো মুখোশ পছন্দ হয় সেটা আপনাকে দিলাম, তাও ঠিক আছে। কারণ যে মুখোশগুলো দেখছেন তার মধ্যে অনেকগুলোরই এমন রেপ্লিকা তৈরি করিয়েছি যেগুলো অন্য কাউকে উপহার দেওয়া রয়েছে। আসলগুলো আমার কাছেই রয়েছে। তাই বুঝতেই পারছেন তো, আসল মুখোশগুলো তো আর উপহার দেওয়া যায় না, আর সেগুলো কতটা গুরুত্বপূর্ণ আমার কাছে। রূপের মুখোশটা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল। একটা অদ্ভুত গন্ধ কিসের। অবাক হয়ে তার দিকে তাকিয়ে দেখতে দেখতে এবার বলে উঠল, দেখুন, এটা সেই মুখোশ যে মুখোশে প্রথমবার মানুষের চামড়ার সঙ্গে মানুষের শরীরের মাংস ব্যবহার করা হয়েছিল। এই কথাটা আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু পরে অনেক পড়াশোনা করে দেখেছি জাম্বুরার মুখোশে সেই প্রথমবার এবং শেষবার মানুষের মাংস ব্যবহার করা হয়েছিল। তার মানে তো এই মুখোশ ননভেজ, কিন্তু আপনি তো মানে নিরামিষ খান। দেখুন, আমি নিরামিষ খাই ঠিকই, তবে মুখোশ সংগ্রহ আমার কাছে একটা পছন্দের জিনিস। তাতে এইসব বিষয় মানার মতো লোক আমি নই। মুখোশের আরও একটা অদ্ভুত ব্যাপার আছে। এই মুখোশ যদি কারোর হাতে যায় তাহলে দুটো জিনিস হতে পারে। হয়তো তার ক্ষতি হবে, আর না হলে তার জীবনে বিরাট কোনো পরিবর্তন আসবে। কারণ এই মুখোশ সবার স্যুট করে না। আপনি কি তার আর কোনো প্রমাণ পেয়েছেন? এই মুখোশ আমার হাতে আসার আগেও আমি অনেক মুখোশ জমিয়েছি। এই বাড়িটা যেটা দেখতে পাচ্ছেন সেটা ছিল, তবে ভাইয়ের সঙ্গে জমি জমা এবং সম্পত্তি নিয়ে কিছু সমস্যা চলছিল। মুখোশটা আসার পর সেই সমস্ত কিছুর সমাধান হয়। ভাই অন্য এক জায়গায় থাকে। এছাড়া আরও বেশ কিছু সুযোগ আমার হয়েছিল। তাতে আমার হাতে যে পরিমাণ সম্পত্তি আসে তাতে আমি গোটা জীবনটা শুধু মুখোশ সংগ্রহ করে এবং ইচ্ছা মতো এখানে ওখানে ঘুরেই কাটিয়ে দিতে পারব। তবে মুখোশটা হাতে আসার আগে আমার অবস্থা খুব একটা ভালো ছিল না। কিন্তু যে আপনাকে মুখোশটা বিক্রি করেছিল আপনি বলেছিলেন তার অবস্থা ভালো না। তার মানে মুখোশের জন্য তার অবস্থা ভালো ছিল না? ঠিক বলেছ। এরপর মুখোশ নিয়ে আর বেশি কথা হলো না। তিরুপতির সম্মতি নিয়ে মুখোশের একটা ছবি নিজের মোবাইলে তুলে ফেলল রূপেন। সমস্ত মুখোশগুলো দেখিয়ে আবার বাক্সে ভরে আলমারিতে তুলে রাখা হলো। মুখোশের ঘর থেকে বেরিয়ে সেই রাতে ওরা সামনের বালিয়াড়ির দিকে খানিকটা হেঁটে এলো। হাঁটতে হাঁটতে সমুদ্রের কাছ পর্যন্ত চলে গিয়েছিল। ঠান্ডা বাতাস হু হু করে এসে ধাক্কা মারতে লাগলো ওদের। আর থাকতে পারল না তারা। দাঁড়িয়ে থাকতে থাকতে তিনুবাবু বললেন, দুনিয়াতে 3টে জায়গায় ঘুরতে আমার বেশ ভালো লাগে।
পাহাড়, জঙ্গল আর সমুদ্রের মধ্যে। সমুদ্র কিন্তু সবচেয়ে আশ্চর্য জিনিস, বুঝলেন? হ্যাঁ, পাহাড়, জঙ্গল এই সমস্ত জায়গায় মানুষ অনেকবার গেছে, অনেক কিছুই খুঁজে পেয়েছে, কিন্তু সমুদ্রের 5% বেশি মানুষ বোধহয় এখনো খুঁজে বার করতে পারেনি মশাই। এই কথার কেউ কোনো উত্তর দিল না। তিনুবাবুও নিজের মনেই আরও কিছু বললেন। ওরা সবাই এদিক ওদিক তাকিয়ে দেখছিল। আশেপাশের লোকজনের সংখ্যা খুব একটা বেশি নয়। কয়েকটা বোট একপাশে দাঁড় করানো হয়েছে। কিছু লোকজন সমুদ্রের ধারে বালিয়াড়িতে বসে নিজেদের মধ্যে কথা বলছে। তাদের স্থানীয় লোক বলেই মনে হচ্ছে। ট্যুরিস্ট এই সময় আসে না। আরও সামনের দিকে এগিয়ে যেতে বালিয়াড়ি শেষ হওয়ার পরেই সমুদ্র শুরু হয়ে গেছে। জায়গাটা খুব একটা সুবিধার নয়, যখন তখন জল উঠতে পারে। ট্যুরিস্ট স্পটের জায়গাগুলো সামনের দিকে সুন্দর করে তৈরি করা হয়েছে। এইগুলোই তো আসলে কেরালার আসল পর্যটনের কারণ। আচ্ছা, আপনারা কাল সকালে বোট ধরে নিয়ে ঘুরে আসবেন। ওই যে বোটগুলো দেখতে পাচ্ছেন পাশাপাশি, ওর মধ্যে দুটো আমার। পুরো কাজটাই ওর মাধ্যমে হয়, তাতেও বেশ কিছু টাকা প্রতি মাসে ঘরে আসে। আচ্ছা, আপনি তো মুখোশ বিক্রি করবেন না, তবে মিস্টার রায় যদি এখানে একবার আসেন তাহলে তাকে তো একবার মুখোশটা দেখাতে আপনার কোনো আপত্তি আছে বলে মনে হয় না। ওরা কথা বলছিল, আর রিচিক হাঁটতে হাঁটতে সমুদ্র তট ধরে একটু দূরে এসে পড়েছিল। ঠিক তখনই রিচিক দেখতে পেল লোকটাকে। একটা লোক, মুখের কাছটা একটা কালো চাদরে ঢাকা। লোকটা সমুদ্রের থেকে একটু উপরের দিকে দাঁড়িয়ে যেন ওদের দিকেই তাকিয়ে দেখছে। ওদিকে তাকাতেই লোকটিকে দেখতে পেল সে। তারপর হঠাৎ করে পিছনের দিকে হাঁটতে শুরু করবে সেটা বুঝতে পারেনি। লোকটা হাঁটতে শুরু করেছে। রিজিক লোকটির পিছনে হাঁটতে শুরু করলো। সঙ্গে সঙ্গে লোকটা দ্রুত পা চালালো সামনের দিকে। এবার রিজিক দেরি না করে চিৎকার করে উঠল, রূপদা, রূপদা তাড়াতাড়ি এসো, এই লোকটা আমাদের ফলো করছে। রিচিকের চিৎকার রূপেন আর মিস্টার আইয়ার, এমনকি তিনুবাবু পর্যন্ত শুনতে পেয়েছিলেন। জলে পা ডুবিয়ে বসে থাকা রূপেন সঙ্গে সঙ্গে সামনের দিকে এগিয়ে গেল। সন্ধে হয়ে এলেও সমুদ্র তটের পিছনের দিকে উপরে আলোর ব্যবস্থা করা আছে। সেই আলো অল্প অল্প এই দিকে এসে পড়ে। তাছাড়া আকাশে চাঁদের আলো রয়েছে। সেই আলোকে রিচিককে দেখতে ওদের খুব একটা অসুবিধা হলো না। রিচিকের থেকে লোকটা ততক্ষণে বেশ কয়েক হাত সামনের দিকে দ্রুত সামনে এগোচ্ছে। বালিয়াড়ির উপর দিয়ে ছুটে যাওয়া যায় না। সমুদ্র তটের কাছের বালিতে পা আটকে যায় বারবার। রিচিক তার পিছনে ছুটতে গিয়ে এবার একটা হোঁচট খেল, আর তাতেই লোকটা বেশ খানিকটা এগিয়ে গেল। মিস্টার আইয়ার আর রূপেন তখন রিচিকের কাছে এসে পৌঁছালো। তখন রিচিক উঠে পড়েছে। একটা লোক, চাদরে মুখটা ঢাকা ছিল, দেখতে পাইনি। আমি হাঁটতে হাঁটতে এদিকে এলাম, আর যে লোকটার দিকে তাকালাম অমনি লোকটা পেছন দিকে হাঁটা শুরু করলো। কি মনে হলো আমি একবার দৌড়ানোর ভঙ্গি করতে দেখলাম লোকটা পালাচ্ছে। শুধু আমাদের ওপর নজর রাখতে যাবে কেন? এতদিন ধরে তো এখানে রয়েছে, কই তেমন কিছু তো হয়নি। তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনি বলেছিলেন না, আপনি যখন এখানে ছিলেন না, বাইরে গিয়েছিলেন, তখন আপনার বাড়িতে চোর ঢুকেছিল। তারপর থেকে হয়তো বাড়ির উপর কেউ নজর রাখছে। এতক্ষণে তিনুবাবু হাঁপাতে হাঁপাতে এসে পৌঁছালেন আমাদের কাছে। বললেন, কি হলো? কি ব্যাপার তোমাদের? জলে এত ঢেউ যে আর উঠতে পারছিলাম না। বালিতে পা একেবারে আস্তে আস্তে দেবে। তিনুবাবুকে রিচিক সমস্ত কথা বলতে লাগলো। ততক্ষণে রূপেন কি যেন ভাবতে শুরু করেছে। মিস্টার আইয়ার তার কাছে এসে বললেন, ব্যাপার বলতে তাহলে আপনার কি মনে হচ্ছে বলুন তো? যে আমার বাড়িতে চুরি করতে ঢুকেছিল সে এখনো আমাদের উপর নজর রেখে চলেছে? কিন্তু আমাদের উপর নজর রেখে হবেটা কি? নজর রেখে কি হবে তা জানা গেল না ওই দিন। ওরা সমুদ্র তটের কাছ থেকে একটা বড়সড় বোট নিয়ে বেরিয়ে এলো। বোটগুলো অত্যাধুনিকভাবে তৈরি করা। বড়সড় একটা জায়গা মাঝামাঝি তৈরি করা। সেখানে ছোট ছোট কেবিন মতো আছে। সামনের দিকে বেশ খানিকটা ফাঁকা জায়গা।
সেখানে মাছ ধরবার জাল এবং আরও প্রয়োজনীয় জিনিসপত্র থাকে। পিছনের দিকটা ফাঁকা। তিনুবাবু, মিস্টার আইয়ার, রূপেন এবং রিচিক, আর ওদের সঙ্গে রইল আরও 3 জন। দেখুন, আমরা সকালে বের হয়েছি, দুপুর পর্যন্ত ঘুরব, বোটেই রান্না বান্না হবে, খাওয়া দাওয়া করে দুপুরের দিকে আর একটু বিকেলের দিকে বাড়ি ফিরবো। আবার গোটা দিন রয়েছে ঘোরার জন্য, আপনাদের ভালো লাগবে। কথাটা শুনেই রিচিকের কেমন যেন আনন্দ হচ্ছিল, কিন্তু লোকটার কথা সে বুঝতে পারছিল না। লোকটা ওদের দিকেই তাকিয়ে দেখছিল, কিন্তু কেন? তাছাড়া মিস্টার আইয়ারের বাড়িতে আগেও একবার ঢোকার চেষ্টা করেছে। কি নিতে এসেছিল চোর? মুখোশ। অতগুলো মুখোশের মধ্যে কোন মুখোশটা নিত? রিচিকের মনে এই সমস্ত ঘুরছিল। তিনুবাবু ততক্ষণে বোট ছাড়ার পরে জলের দিকে তাকিয়ে বললেন, এইভাবেই জলের মাঝখানে নৌকো কিংবা বোটে করে এলে বড় ভালো লাগে। এই এত গভীর জল, অথচ তার ঠিক মাঝখানে আমরা চলে এসেছি। একটা থ্রিলিং ব্যাপার কিন্তু। হ্যাঁ, সত্যিই থ্রিলিং ব্যাপার। তবে এটা সমুদ্র, সমুদ্রের মতিগতি আবার সবসময় ভালো থাকে না। ঝড়ের হাতে পড়লে কিন্তু সমুদ্র তখন সব থেকে বিপজ্জনক হয়ে উঠতে পারে। সমুদ্র তট ছেড়ে বেশ খানিকটা দূরের দিকে আসতেই ওদের চোখে পড়ল ওরা আসলে যেই তটের কাছে রয়েছে সেটা সমুদ্রের বাঁক বলা যেতে পারে। সমুদ্রের জল সেই দিকে বেশ খানিকটা ভিতরের দিকে এসে ঢুকেছে। মূল ভূখণ্ড তখনও বেশ খানিকটা দূরে। সামনের দিকে তাকিয়ে দেখা যায় সেই ভূখণ্ড পেরিয়ে আসার পরেই ওরা সেখানে সমুদ্রের ঢেউ উঠতে দেখেছিল। একজন ভিতরের কেবিনের কাছে বসে বোট চালাচ্ছিল, তার সঙ্গে আরও একজন ছিল। একজন রান্নাবান্নার ব্যবস্থা করছিল। যেদিকে জল রয়েছে সেই দিকের এক কোণে দাঁড়িয়েছিলেন মিস্টার আইয়ার। রূপেন একটু পিছনের দিকে কেবিনের জানালাটার কাছে দাঁড়িয়ে সমুদ্রের জলের দিকে তাকিয়েছিল। রূপেন বাবু, আমার মনে হয় জাম্বুরার মুখোশটা চুরি করার জন্য চোর আমার বাড়িতে এসেছিল। আপনার হঠাৎ এমন মনে হলো কেন? এত বছর আমি বাড়িতে কোনো চুরির চেষ্টা দেখিনি, অথচ জাম্বুরার মুখোশের কথা আমি যেদিন ভালোভাবে জানতে পারলাম এবং সেই মুখোশের কথা আমার চেনাশোনা কয়েকজনকে বললাম, তারপর থেকেই এমনটা হচ্ছে। কিন্তু ওই ঘরের দরজা খুলে, আলমারির দরজা খুলে মুখোশ বার করে আনাটা তো সহজ ব্যাপার নয়, কিন্তু তবুও ভয় হয়। আমি আর নিমিলেশ্বর বাড়িতে একা থাকি, যদি কোনো বিপদ ঘটে যায়। আপনি একটা কাজ করতে পারেন, মুখোশটার একটা রেপ্লিকা তৈরি করে রাখতে পারেন আর আসল মুখোশটা অন্য কোথাও লুকিয়ে রাখতে পারেন, তাহলেই তো হবে। রূপেনের কথাটা যে আয়ারের মনে ধরল তা মনে হলো না। তিনি কথা বদলে সমুদ্রের ব্যাপারে কথা বলতে লাগলেন। একবার কি করে এই বোটেই সমুদ্রের মাঝখানে ঝড়ে পড়েছিলেন সেই কথা বলতে লাগলেন। বোট একেবারে উল্টে যায় আর কি। এগুলোকে বোট বলে মনে হচ্ছে না, এগুলো আসলে ট্রলার। মাঝে মাঝে আবহাওয়ার খবর শুনতে গেলে এগুলোকে টিভির পর্দায় দেখা যায়। সমুদ্রের বুকে সামুদ্রিক ঝড়ের আভাস থাকলে এই মাছ ধরা ট্রলারগুলোকে ফিরে আসতে বলা হয়। দুপুরের দিকে খাওয়া দাওয়া সেরে ওরা একটু বিশ্রাম নিচ্ছিল। রিচিক ট্রলারের এক পাশে দাঁড়িয়েছিল। তখনই ওদের চোখে পড়ল আরও একটা ওদের মতোই ট্রলার ওদের থেকে বেশ কয়েক হাত দূরে জলের উপর, বলা ভালো ওদের দিকে যাচ্ছে। কিন্তু রিচিকের মনে হলো এতক্ষণ কিন্তু সেটাকে দেখা যায়নি, হঠাৎ করে এসে পড়েছে বলে মনে হলো। ভিতরে যে ট্রলার চালাচ্ছিল তাকে এখান থেকে ভালোভাবে দেখা যায় না। বাকিরাও কোথাও নেই। সবাই বোধহয় এই সুযোগে একটু চোখ বন্ধ করে ঘুমিয়ে নিচ্ছে। ওরা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে নেয়, সেটা আগেই দেখেছে। আর বিকেলের দিকে ওরা সূর্যাস্তের সময় সমুদ্রের জলে সূর্যাস্ত দেখবে। কিন্তু ট্রলারটা তো আমাদের দিকেই আসছে, আমাদের মতো ওরাও ঘুরতে বেরিয়েছে নাকি? আরে, এটা তো সেই ট্রলারটা যেটা আমাদের ওই ট্রলারের পাশে দাঁড়িয়ে ছিল। কথাটা মনে হতেই একটা কথা সঙ্গে সঙ্গে রিচিকের মনে পড়ে যায়। পাশে যে ট্রলারটা দাঁড়িয়েছিল সেখানে একটা লোকও বসেছিল, কিন্তু এতক্ষণে ট্রলারটা আরও কাছাকাছি এসে পড়েছে। আর তারপরে
ওই ট্রলার থেকে একজন হাত নাড়াতে লাগলো ওদের দিকে। তারপরে ওদের ট্রলারটা আস্তে আস্তে ভিড়ল ট্রলারের কেবিনে, যেখানে দুজন ছিল। তার মধ্যে একজন বেরিয়েছে। ওরা নিজেদের মধ্যে ওদের ভাষায় কি যেন কথা বলতে লাগলো। এরপরে রিচিক দেখতে পেল দুটো ট্রলার পাশাপাশি চলেছে। ওই ট্রলার থেকে যে লোকটা এসেছিল সেই লোকটাকে কেন জানি না রিচিকের একটু চেনা চেনা বলে মনে হতে লাগলো। কিন্তু এখানে এসে নিখিলেশ্বর মিস্টার আয়ার ছাড়া তেমন কাউকেও ভালোভাবে দেখেনি। এই ট্রলারে আসার পর এই তিনজনকেই এসে দেখেছে। তবে এদিককার লোকেদের খানিকটা একই রকম দেখতে বলেই রিচিকের মনে হচ্ছে। শেষে এদিকে গুরুত্ব না দিয়ে সামনের দিকে তাকিয়ে সমুদ্র দেখতে লাগলো। লোকটা এসে ঢুকলো কেবিনের ভিতরে। রিচিক সামনে তাকালো। যতদূর চোখে পড়ে কোথাও কিছু দেখা যায় না। অনেকটা দূরে ওরা সমুদ্রের পার ফেলে এসেছে। যেন মনে হচ্ছে চারপাশে জল ছাড়া আর কোথাও কিছু নেই। রিচিক সামনের দিকেই তাকিয়ে দেখছিল। পিছনে একটা পায়ের শব্দ শুনে পিছনের দিকে তাকানোর সঙ্গে সঙ্গেই একটা হাত এসে পড়ল তার মুখের ওপর। তারপর চোখের উপর একটা কাপড় বেঁধে দিল কেউ। প্রথমে জ্ঞান ফিরল রূপেনের। জ্ঞান ফিরতেই এদিক ওদিক তাকিয়ে তেমন কিছু দেখতে পেল না। চারপাশটা কেমন যেন অন্ধকার। আর তারপরে চোখে পড়ল একটু দূরেই মাটির উপর হাত বাঁধা অবস্থায় পড়ে রয়েছেন তিনুবাবু। রিচিককে কোথাও দেখা যাচ্ছে না। রূপেন ওঠার চেষ্টা করতেই বুঝতে পারল তার হাতটাও বাঁধা রয়েছে। কোনো রকমে ঘষ্টাতে ঘষ্টাতে এক পাশে এগিয়ে গিয়ে তিনুবাবুকে ধাক্কা মারতে লাগলো। ধাক্কা মারতে মারতে একসময় তিনুবাবুর জ্ঞান ফিরে এলো। কিন্তু হাত বাঁধা থাকার কারণে প্রথমে তিনি কিছু করতে পারলেন না। বললেন, আমরা কোথায়? আরে চুপ চুপ, আস্তে কথা বলুন, আস্তে কথা বলুন। আমার মনে হচ্ছে আমাদের এখানে আটকে রাখা হয়েছে। কিন্তু কখন হলো এটা? আমরা যখন ঘুমাচ্ছিলাম তখন নাকি? কিন্তু এখানে তো আমরা, বাকি দুজন গেল কোথায় মিস্টার আইয়ার? কিছুই জানি না, তবে এটা তো বুঝেছি ট্রলারে আমরা নেই, আমরা মাটিতে রয়েছি। কিন্তু এটা যে কোথায় সেটাই তো বোঝা যাচ্ছে না। আশপাশটা কিরকম ওরা দেখল। অন্ধকারের মধ্যে যেটুকু দেখা যায় তাতে বোঝা যায় জায়গাটা অনেক বড়। এত বড় একটা জায়গায় ওদের দুজনকেই রাখা হয়েছে। চাইলেই ওরা চিৎকার করে মিস্টার আইয়ার কিংবা রিচিককে ডাকতে পারত, কিন্তু সেটা করল না। ওদের দুটো হাতই বাঁধা রয়েছে, পা খোলা। এদিক ওদিক তাকিয়ে রূপেন উঠে দাঁড়ালো। তারপর অন্ধকারের মধ্যে কিছু একটা লক্ষ্য করে এগোতে লাগলো। তার পিছনে তিনুবাবু। রূপেনের মাথার মধ্যে অনেক কিছুই চলছিল। রিচিক কোথায় গেল? ওদের কোনো বিপদ হলো না তো? আর ওদের এখানে ধরে আনলই বা কে? ওরা যখন ঘুমিয়েছিল তখন ঘুমের মধ্যে কেউ কাজটা করেছে, কিন্তু তার জন্য তো মাথাটা তখনও ভারী হয়ে আছে। অর্থাৎ কোনোভাবে ক্লোরোফর্ম ব্যবহার করা হয়েছে ওদের ঘুম পাড়ানোর জন্য। তবে রিচিক তো দুপুরে ঘুমায়নি। বাইরে অন্ধকার নেমেছে, তার মধ্যে একটা হলদে মতো আলো। সেই মতো সামনে এগোতে একটা দরজার ফাঁক দেখা গেল। বেশ বড় দরজাটা। তার ফাঁক দিয়ে দুজনে বাইরে বেরিয়ে যাওয়ার আগেই একটা গলা শুনতে পেল। অতি কষ্টে কেউ যেন কথা বলছে। রূপেন বাবু, রূপেন বাবু, বাঁচান, বাঁচান রূপেন বাবু। রূপেন ডান দিকে তাকালো। বাঁ দিকের বড় দরজাটা পেরিয়ে এসে আবার আগের মতো একটা ঘর। আর সেই ঘরের একপাশেই মাটির উপর পড়ে রয়েছেন মিস্টার আইয়ার। তার হাত বাঁধা, কপালের কাছে রক্তমাখা চশমাটা এক পাশে ছিটকে গিয়ে পড়েছে। ওরা তাড়াতাড়ি এগিয়ে গেল সেদিকে। ওরা বুঝতে পারল যে লোকটার কপাল ফেটে রক্ত বেরোচ্ছে।
মিস্টার আয়ার, এই সমস্ত কি করে হলো? আর আমার রিচিক কোথায়? কিছুই তো বুঝতে পারছি না। ওখানে ওখানে কি একটা রয়েছে। আমার মনে হয় ওটাই রিচিক। আসলে আসলে মাথায় আঘাতটা কে করলো বুঝতে পারছি না। তাড়াতাড়ি রূপেন সামনের দিকে ছুটে গেল। সত্যি রিচিক পড়ে রয়েছে। তাড়াতাড়ি তাকে তুলে ধরতেই বোঝা গেল শরীরে কোথাও কোনো আঘাত নেই, জ্ঞান হারিয়ে ফেলেছে। একটু পরে রিচিকের জ্ঞান ফিরে আসতে বলল, আমরা কোথায়? আমাদের ওই লোকগুলো এখানে নিয়ে এসেছে যখন তোমরা ঘুমোচ্ছিলে তখন। এখন কোনো কথা নয়, আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। আমরা কোথায় আপনি বলতে পারবেন? এটা আমার ভাইয়ের কারখানা। তার কারখানার গোডাউনে আমাদের আটকে রেখেছে। তার মানে আমার ভাই আমাদের তুলে নিয়ে এসেছে। কিন্তু কেন? আমাদের এখানে তুলে নিয়ে আসার পিছনে কারণ কিছু আছে বলে তো মনে হয় না। আমাদের কোনো ক্ষতিও করেনি। আচ্ছা মিস্টার আইয়ার, মাথায় চোট লাগলো কি করে? জানি না, জ্ঞান হারানোর আগেই বোধহয় মাথায় আঘাতটা লেগেছিল। কিন্তু এখন আমাদের এখান থেকে বের হতে হবে। চলুন, কিছু করেই হোক আমাদের এখান থেকে পালাতে হবে। ওরা সকলেই ওখান থেকে বেরিয়ে পড়ল। তাড়াতাড়ি কারখানার কাছ থেকে বেরিয়ে এসে ছোট পথ ধরে বড় পথের দিকে এগিয়ে গেল ওরা। চেনা রাস্তা, তাই ওরা তাড়াতাড়ি ওদের বাড়ির দিকে গেল। বাড়িতে ফিরে এসে নিমিলেশ্বরের সঙ্গে ওদের দেখা হলো। সে চঞ্চল হয়ে বলল, কোথায় গিয়েছিলেন? পুলিশকে খবর দেওয়ার জন্য কাউকে পাঠাতাম। তোমাদের তো সন্ধেবেলা আসার কথা ছিল, আর আর এখন রাত হয়ে গেছে। এখন বাবার কথা বলতে ভালো লাগছে না। আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো, তারপর একটু বিশ্রাম নিতে চাই। এই ব্যাপারে সমস্ত কথা আমি কাল হবে। রাতের বেলা খাওয়া দাওয়া সেরে নিজেদের ঘরে শুয়ে আছি, কিন্তু কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না আমরা। হঠাৎ করে ব্যাপারটা কি হলো? ট্রলার থেকে দুপুরবেলা ওদের কেউ ধরে নিয়ে গেল সেই কারখানায়, কিন্তু সেই কারখানায় কোনো পাহারা নেই। এমনভাবে হঠাৎ করে ওরা সেখান থেকে পালাতে পারলই বা কি করে? এসব কথা রূপেন ভেবে চলেছিল। তিনুবাবু কিন্তু গোটা ব্যাপারটায় বেশ হতভম্ব হয়ে গিয়েছিলেন। তিনি পুলিশের লোক হলেও বুঝতে পারছিলেন কোনো একটা কারণে ওদের তুলে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেই কারণটা কি? আমার মনে হয় না খুব একটা সমস্যা হয়েছে ওখানে। একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। আপনার কি মনে হয়? আমি কিছু বুঝতে পারছি না রূপেন বাবু এ ব্যাপারে। হ্যাঁ, আমাদের সঙ্গে এমনটা কেন হলো বলুন তো? শুধু শুধু এখানে বেশি দিন থাকাটা ঠিক হবে না। তারপর আমার মনে হয় যে মিস্টার আইয়ার এবং তার ভাইয়ের মধ্যে কোনো একটা সমস্যা রয়েছে। সেই কারণে আমাদের পুরো ট্রলার থেকে ধরে নিয়ে গিয়েছিল। আমার মনে হয় ওই যে লোকটাকে আমি সেদিন সমুদ্র তটের কাছে দেখেছিলাম, যে আমাদের উপর নজর রাখছিল, তাকেই কাল পাশের ট্রলারে আমি দেখতে পেয়েছিলাম। সে আমাদের ট্রলারে প্রথমে এসেছিল, আর সেখান থেকে বাকিদের সঙ্গে কি যেন কথা হয়েছিল। তার মানে ওই ট্রলারে আমাদের সঙ্গে যে তিনজন ছিল তাদের সঙ্গে ওদের যোগ রয়েছে। কিন্তু আচ্ছা রিচিক, এখন আর এসব নিয়ে ভাবতে হবে না, ঘুমিয়ে পড়, কাল দেখা যাবে। কাল আমরা ওই মুখোশটা একবার দেখে নেব, তারপর এখান থেকে চলে যাব। বাড়িতে ফিরে আমাদের আরও অনেকগুলো কাজ রয়েছে। এখান থেকে ফিরে গিয়ে এরকম আরও কয়েকটা মুখোশের ব্যাপারে আমি খোঁজ পেয়েছি, সেগুলোও একবার দেখতে হবে। সে রাতে ওরা ঘুমিয়ে পড়ল। রূপেন অনেকক্ষণ জেগেছিল। রাতের দিকে একবার মোবাইলে মিস্টার রায়ের সঙ্গে তার কথা হলো। তারপর ঘুমোতে যাবে এমন সময় কি মনে হতে ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। ব্যালকনির কাছে এসে দাঁড়াতেই মনে হলো পাশের মুখোশের ঘরটা খোলা। ঘরের বাইরে সবসময় তালা ঝোলে, কিন্তু এখন দরজাটা ভেজিয়ে রাখা হয়েছে। রূপেন হাঁটতে হাঁটতে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, কেউ আছেন? ঘরের ভেতরে কেউ আছেন? মিস্টার আয়ার, আপনি কি এখনো মুখোশের ঘরে আছেন? প্রথমে ঘরের ভিতর থেকে কোনো শব্দ এলো না। তারপর
দরজার কাছে কেউ যেন হেঁটে এলো। ঘরের ভিতরে মিস্টার আইয়ার নিজেই রয়েছেন। সেখানে আগের দিনের মতোই নীল আলোটা জ্বলছে, তাছাড়া মুখোশের আলোগুলোও জ্বলছে। ঘরের সোফার সঙ্গে টেবিলটা রয়েছে, তার উপর একটা বড় কালো রঙের বাক্স রাখা হয়েছে। আসলে আপনারা চলে যাচ্ছেন, তাই ভাবছিলাম মুখোশগুলো আমার ঘরেই রাখি। আপাতত ঠিক এখানে রাখাটা ঠিক হচ্ছে না। এত রাতে জাগার তো কোনো প্রয়োজন নেই মিস্টার আয়ার, সকালেও তো আপনি রাখতে পারবেন। তা কাল কখন বেরোচ্ছেন আপনি? আচ্ছা, আপনি তো কাল চলেই যাবেন। আপনারা কাল বেরিয়ে পড়লে তারপরেই আমি বেরিয়ে পড়ব। 2 দিনের জন্য একটু বেরোতে হবে, তারপর আবার চলে আসব। আবার কবে আসবো না আসবো, তো একবার শেষবারের মতো মুখোশটা দেখা যায় না? কোন মুখোশটা বলুন তো? আরে যেটা দেখার জন্য আমি এত দূরে এসেছি, ওই জাম্বুরার মুখোশটা। সেদিন তো দেখেছিলাম, তবে আজ আরেকবার যদি মুখোশটা আপনি দেখান। মিস্টার আইয়ার টেবিলের কাছে দাঁড়িয়েছিলেন। ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে আবার এসে দাঁড়ালেন টেবিলের সামনে। তার সামনের লাল রঙের বাক্সে রাখা সেই মুখোশটা বার করে বাড়িয়ে দিলেন রূপেনের দিকে। মিস্টার আয়ার, আমার কথাটা আরেকবার ভেবে দেখতে পারেন। মিস্টার রায় কিন্তু এই মুখোশের জন্য বেশ কিছু টাকা দিতে রাজি আছেন। কথাটা আপনি আরেকবার ভাবতে পারেন। আমি জানি এটা আপনার কাছে গুরুত্বপূর্ণ, এবং আপনার কাছে কেন, আমার কাছে থাকলে সেটাও গুরুত্বপূর্ণই হতো। তবে আপনার কাছে মুখোশটা শুধু সংগ্রহ হিসাবে রয়েছে, কিন্তু মিস্টার রায় এটা পেলে এর উপরে উনি অনেকটা রিসার্চ করতে পারবেন। মিস্টার আইয়ার বেশ কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, আচ্ছা বেশ, আপনার কথাটা আমি ভেবে দেখব। তবে এই মুহূর্তে আপনাকে কিছুই বলতে পারছি না। আপনার মোবাইল নাম্বার তো আমার কাছে রইলই, পরে দরকার হলে আমি যোগাযোগ করে নেব। এরপর কিছুক্ষণ মুখোশ দেখে রূপেন সেই ঘর থেকে বেরিয়ে আসে। রাত্রে কাঠের বাক্সে সমস্ত মুখোশগুলো গুছিয়ে নেমে আসেন মিস্টার আইয়ার। পরের দিন সকালে উঠে আসার পালা। যথাসময় মিস্টার আইয়ার গাড়িতে করে ওদের পৌঁছে দিয়ে যায় স্টেশনের কাছ পর্যন্ত। যাওয়ার সময় বলে, আপনাদের সত্যি অনেক সমস্যা হয়ে গেল। আশা করি আবার অন্য সময় আসবেন, তখন মনে হয় ভালোভাবে সমস্তটা ঘুরে দেখাবো। বিদায় জানানোর সময় রূপেন হঠাৎ বলে ওঠে, মিস্টার আয়ার, চশমাটা বোধহয় আপনি ভুল করে গাড়িতে ফেলে এসেছেন। ঠিক বলেছেন, আসলে এত তাড়াহুড়োর মধ্যে রয়েছি তো, তাই আসলে খেয়াল করিনি। আপনারা আসুন তাহলে। মিস্টার আইয়ার চলে যেতে ওরা স্টেশনের দিকে এগিয়ে গেল। কিন্তু হঠাৎ করে রিচিক বলে ওঠে, কি হলো রূপদা, দাঁড়িয়ে পড়লে কেন? আমরা এখন ট্রেন ধরবো না, একটা পুলিশ স্টেশনের সঙ্গে যোগাযোগ করতে হবে। পুলিশের গাড়িতে করে ওরা যখন আবার মিস্টার আইয়ারের বাড়িতে ফিরে যায়, তখন সেখানে মিস্টার আইয়ারের ঘর ফাঁকা। একটা ঘরে যেতে দেখতে পায় নিমিলেশ্বর হাত পা এবং মুখ বাঁধা অবস্থায় পড়ে রয়েছে। তাকে খুলে দিতেই নিমিলেশ্বর বলে ওঠে, তোমরা তোমরা বাঁচাও, বাঁচাও! ও ও আমার বাবুর সমস্ত মুখোশ নিয়ে পালিয়ে যাচ্ছে। কিন্তু তোমার বাবুর মুখোশ তো তোমার বাবু নিয়ে যাচ্ছিলেন, কে আর ওটা নিয়ে পালিয়ে যাবে? তিনুবাবু, আপনি এখনো ব্যাপারটা বুঝতে পারেননি? যখন আমরা একতলায় নিচে মিস্টার আয়ারের ঘরে গিয়েছিলাম, তখন তার ঘরের দেওয়ালে একটা ছবি দেখতে পেয়েছিলেন আপনি। যদিও অনেক বছর আগের ছবি, তবু সেই ছবিতে 2 জন পাশাপাশি দাঁড়িয়েছিল, দেখেছিলেন? মনে পড়েছে, সেই ছবিতে দুজনকে দেখতে অনেকটা একই রকম মনে হয়েছিল। বাবুর একটা ভাইকে দেখতে অনেকটা একই রকম। আর সকালে যখন বাবু মুখোশার সমস্ত কিছু নিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন আমার যেন কেমন একটা সন্দেহ হয়। প্রশ্ন করতে যেতেই সঙ্গে সঙ্গে আমার পেছন থেকে মাথায় আঘাত করে, তারপর এখানে বেঁধে রেখে পালিয়ে যান। কাল তোমরা যাওয়ার একটু পরেই বাবুর ভাই এসেছিলেন। আমি কাল চিনতে পারিনি, তবে আজ সকালে তাকে চিনতে পেরেছিলাম। বাবুর ঘাড়ের কাছে একটা কালো তিল আছে, যেটা বাবুর ভাইয়ের নেই। ওরা আর সেখানে দাঁড়ালো না, পুলিশকে নিয়ে সঙ্গে সঙ্গে রওনা দিল সমুদ্র তটের দিকে।
সেখানে যেতেই জানতে পারল একটু আগেই মিস্টার আইয়ার সমুদ্রের দিকে যাত্রা করেছেন। বেশ খানিকটা দূরে সেটা দেখাও যাচ্ছিল। পুলিশ অন্য এক ট্রলারে উঠল। পুলিশের একজন অফিসার, রূপেন, রিচিক, তিনুবাবু এবং স্থানীয় দুজন। তারপর তাকে লক্ষ্য করে ছুটতে শুরু করল। বেশ একটা অদ্ভুত ব্যাপার, সমুদ্রের চারপাশটা বেশ শান্ত, মাঝে মাঝে ঢেউ দিচ্ছে। তার মধ্যে ছুটে চলেছে ওদের ট্রলার। আকাশের এক পাশে কালো মেঘ জমেছে। পুলিশ অফিসার চিৎকার করে বলে উঠলেন, আকাশের অবস্থা ভালো নয়, একটু পরেই ঝড় উঠবে বলে মনে হয়। সমুদ্রের ভেতরের দিকে গিয়ে পড়লে কিন্তু ট্রলার ফিরিয়ে আনা যাবে না, তাতে বিপদ হতে পারে। তবে তার কথা সামনের ট্রলার পর্যন্ত গিয়ে পৌঁছালো না। আকাশের অবস্থা সত্যিই ভালো নয়, যদি কিছু হয়ে যায়। সামনের ট্রেলারটা যেভাবে চলছে তাতে তো থামবে বলে মনে হচ্ছে না। ট্রলার চলতে লাগলো দ্রুত গতিতে। এই দুটো ট্রলার সমুদ্রের পাড় ছেড়ে এগিয়ে চলেছে নীল সমুদ্রের দিকে। সামনের দিকে কোনো শেষ নেই। ওরা এগোতেই লাগলো। রূপেনের কপালের শিরা ফুলে উঠেছে। একটা লোক তাকে এভাবে বোকা বানাতে পারল। জাম্বুরার মুখোশটা লোকটা নিয়ে পালাচ্ছে। তার দাম সম্পর্কে এবং ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে কোনো ধারণাই নেই লোকটার। কিন্তু এই সব কিছুর মধ্যে আসল মিস্টার আইয়ার কোথায় গেল সেটা কেউ কিছু বুঝতে পারল না। এবার ওরা বেশ কাছাকাছি এসে পড়ল। ঠিক তখনই সামনের ট্রলার থেকে কেউ যেন চিৎকার করে বলল, এই এই সামনের দিকে এগোনোর চেষ্টা করবে না, তাহলেই কিন্তু গুলি চালাবো। শুধু শুধু এখান থেকে পালাবার চেষ্টা করে কোনো লাভ নেই। পুলিশ তোমাদের পিছু নিয়ে নিয়েছে। পাড়ের দিক থেকে আরো বোট একটু পরেই এসে পৌঁছবে। তোমাদের কি মনে হয় আমরা এখানেই থাকবো? আমরা এখান থেকে সোজা শ্রীলঙ্কার দিকে চলে যাব। একবার ওদিকে চলে গেলে এখানকার পুলিশ কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। সাবধান, আবারও বলছি, মাঝপথে জল পুলিশ রয়েছে। এখনো বলছি তোমরা সারেন্ডার করো, এখনো বলছি তোমরা সারেন্ডার করো। আবার গুলি চলল। পুলিশ অফিসার গুলি চালালো, কিন্তু ওদের কাছে যে অনেক বন্দুক রয়েছে তা বোঝা যায়। রূপেন বলে উঠল, না 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 না, এভাবে ওদের ধরা যাবে না। কিন্তু আকাশের যা অবস্থা দেখছি, ঝড় আসছে বলে মনে হচ্ছে। আমাদের মনে হয় ঠিকঠাক ব্যবস্থা করতে না পারলে বিপদে পড়ব। আশেপাশে একটা বোট বা সেরকম কিছু দেখতেও পাচ্ছি না। ওরা বারবার এক কথাই বলল। যখন ওদের বোটটা ধীর হলো, দূর থেকে আবার হাসির শব্দ শোনা গেল। ব্যাপার, আপনারা আর পিছু নেবেন না? আমরা আর এখানে আসবো না। সমুদ্রের জলে চলতে গেলে সাহস থাকতে হয় অফিসার, সাহস থাকতে হয়। সর্বনাশ, এত বড় ঢেউ! এই ঢেউতে যে কোনো সময় আমাদের বোট উল্টে যাবে যে। বড় বড় ঢেউ এসে ধাক্কা দিতে লাগলো ওদের বোটের গায়ে। বোটটা পিছনের দিকে চলতে লাগলো। ঢেউয়ের ধাক্কায় একবার বোট প্রায় কাত হয়ে এলো। সেই চরম অবস্থায় পুলিশ অফিসার ও সকলে বোটের রেলিংয়ের এক পাশগুলো শক্ত করে ধরে চুপ করে দাঁড়িয়ে আছে। জল ঠেলে বোট একবার এই পাশে একবার অন্য পাশে চলতে লাগলো। ওরা যখন পাহাড়ের দিকে বেশ খানিকটা এগিয়ে এসেছে, ঠিক তখনই দূর থেকে চিৎকার শোনা গেল। বোঝা গেল কেউ অনেক বিপদে পড়েই চিৎকার করছে। পিছনে তাকাতেই ওরা দেখতে পেল একটা অদ্ভুত দৃশ্য। ঢেউয়ের ধাক্কায় সামনের যে বোটে মিস্টার আইয়ারের ভাই এবং তার সঙ্গীরা ছিল, সেই বোটটা জলের ঢেউয়ে একবার উপরের দিকে উঠে গেল। তারপরেই জলের উপর এসে পড়ল। ওদের চোখের সামনে গোটা বোটটা ঢেউয়ের আড়ালে ভাসতে ভাসতে ডুবে গেল মুহূর্তের মধ্যে। ওরা পাথরের মতো স্থির হয়ে তাকিয়ে দেখল সামনের দিকে। চোখের সামনে এমনভাবে একটা এত বড় বোট ডুবে যেতে ওরা এর আগে কখনো দেখেনি। বোধা, ওদের ট্রলার থেকে সত্যি সত্যি কি সবাই ডুবে গেল? আর যদি ডুবে গিয়ে থাকে তাহলে ওই বাক্সটা আর তার সঙ্গে যে মুখোশটা ছিল সেগুলো কোথায় নিয়ে গেল? এগুলো কি তাহলে সমুদ্রের জলে ডুবে গেল? রূপেন কোনো কিছু বলল না। ওদের ট্রলার তখন পিছনের দিকে চলতে শুরু করলো।
সমুদ্র তটের পাড়ের কাছে এসে ট্রলার দাঁড়াতেই ওরা তাড়াতাড়ি পাড়ে এসে নামল। দূরের দিকে তাকাতে আর কিছুই দেখা গেল না। সমুদ্রের মাথার উপর কালো মেঘ জমা হয়েছে। প্রবল বেগে ঝড় আসতে চলেছে। আশেপাশের লোকেরাও তখন জায়গা ফাঁকা করে ফেলল। পুলিশ অফিসারের সঙ্গে ওরা পিছনের দিকে হাঁটতে হাঁটতে রূপেন বলল, পুলিশ অফিসার, আমাকে খুঁজে বার করতে হবে। আমার মনে হয় মিস্টার আয়ার এমন কোথাও আছেন যেখানে তার ভাইয়ের লোকেরা থাকতে পারে। যে কারখানায় আমাদের ওরা বন্ধ করে রেখেছিল সেই কারখানাতে একবার আমাকে গিয়ে দেখতে হবে। আমার মনে পড়েছে যখন ওখানে আমাদের একবার ঘুম ভেঙেছিল, তখন যেন আমি কার গলা শুনতে পেয়েছিলাম। মিস্টার আইয়ারের গলায় শুনতে পেয়েছিলাম। তিনি বারবার বলছেন, তুমি সব কিছু নিয়ে যা বলছো সব ঠিক কথা, কিন্তু সেই আসল জিনিস খুঁজে পাবে না, আর সেই জিনিসটা তোমার হাতে আমি পড়তে দেব না। আসল জিনিসটা মানে কি? আর সঠিক কথা আর সব জিনিসটাই বা কি? আচ্ছা, আমাদের মনে হয় আরও একবার ওই মিস্টার আইয়ারের ঘরের মুখোশগুলো দেখা প্রয়োজন। তার আগে তাকে খুঁজে বার করতে হবে। কারখানায় গিয়ে খোঁজ নিয়ে কারখানা আছে সেই কারখানার গোডাউনে ওরা আমাদের আটকে রেখেছিল। আমরা ততক্ষণ একবার বাড়িতে যাব, দেখি ওই মুখোশগুলো সেখানে আছে কিনা। ওরা দ্রুত ফিরে এলো। বাড়িতে ঢুকতে দেখা গেল তার কাছ থেকে ঘরের চাবি এবং আলমারির চাবি নিয়ে ওরা তাড়াতাড়ি মুখোশের ঘরে ঢুকল। দেওয়ালে ঝুলিয়ে রাখা মুখোশগুলো আগের মতোই রয়েছে। আলমারি খুলতে দেখা গেল সেখানে মুখোশগুলো নেই। রূপদা হতাশ হয়ে মাটির উপরে বসে পড়ল, বলল, মুখোশগুলো নিয়েই গেছে, আর এখন সেগুলো নিশ্চয়ই জলের তলায় চলে গেছে। কাঠের বাক্সে অতগুলো মুখোশ একসাথে যখন আছে তখন সেটা নিশ্চয়ই ভারী হয়ে গেছে, আর অমন জিনিস জলে ভাসবে না। আর ভাসলেও সমুদ্রের বুকে সেটা কোথায় যাবে কে জানে। যেদিন সকালে আপনারা ঘুরতে গেলেন তার আগের দিন ঠিক রাতের বেলা বাবু মুখোশের ঘরে এসেছিলেন। রাতের বেলা মুখোশের ঘরে? কিন্তু রাতের বেলা মিস্টার আয়ার আবার কেন এসেছিলেন? বাবুর মনে হচ্ছিল তার মুখোশগুলোর বিপদ হতে পারে। ওই মুখোশগুলো তিনি অনেক কষ্ট করে সংগ্রহ করেছেন, তাই ওগুলো যদি কেউ নিয়ে যায়, তাই আলমারি থেকে সেগুলো বের করে অন্য কোথাও রাখার কথা আমায় বলছিলেন। সেটাই করবেন বলে ভেবে এসেছিলেন, কিন্তু যদি সেটাই হয়ে থাকে তাহলে সেই মুখোশগুলো এখন কোথায়? নিমিলেশ্বর মাথা নাড়াল। সে এই ব্যাপারে কিছুই জানে না। রূপেন, তিনুবাবু, ঋচিক আর নিমিলেশ্বর মিলে গোটা ঘর খুঁজল। ঘরের দেওয়ালে মুখোশগুলো ঝুলিয়ে রাখা ছাড়া আর কিছু নেই দেওয়ালের গায়ে। মুখোশগুলোর মধ্যে একটা মুখোশের দিকে হঠাৎ করে ঋচিকের নজর পড়ে গেল। দিনের বেলা, ঘরের মধ্যে কোনো জানালা নেই। একপাশে দরজার পাশে ছোট্ট একটা জানালা দিয়ে আলো আসছে, তাই ঘরের ভেতরে আলো জ্বালাতে হয়েছে। সেই আলোতে ঋচিকের মনে হলো একটা মুখোশ যেন একটু উঁচু হয়ে আছে। কথাটা মনে হতে সে এগিয়ে গেল সেই দিকে। তারপর মুখোশের গায়ে হাত রেখে ব্যাপারটা বুঝতে পারল। মুখোশটা এগিয়ে এসেছে, কারণ দেওয়ালের থেকে মুখোশটা যেভাবে থাকার কথা তার থেকে একটু বাইরের দিকে বেরিয়ে আছে। আর মুখোশটায় হাত দিতে বোঝা গেল একটা নয়, মুখোশটার ভিতরে রয়েছে আরও একটা। রূপদা, এখানে একটা নয়, দুটো মুখোশ রয়েছে। তার কথায় অদ্ভুত একটা উত্তেজনা ছড়িয়ে পড়ল ঘরের ভিতর। সকলে এগিয়ে গেল। তারপর একটা একটা করে মুখোশ পরীক্ষা করতে করতেই রূপেন বুঝতে পারল আসলে মুখোশের পিছনে রাখা মুখোশগুলোই হলো দামি মুখোশ। এর মধ্যে কোনোটা 200 বছরের, কোনোটা 300 বছরের, কোনো কোনো মুখোশ আবার গোটা ভারতবর্ষে কেন গোটা দুনিয়াতে হাতে গোনা 2-3টে রয়েছে। এবার রূপেনের মুখে হাসি ফুটল, বলল, মিস্টার আয়ারের বুদ্ধি আছে বলতে হবে। সঠিক সময়ে তিনি মুখোশগুলো বার করে এই নকল মুখোশের পেছনে লুকিয়ে রেখেছিলেন। সবাই জানে এই মুখোশগুলো রেপ্লিকা, তাই এই মুখোশগুলো নেওয়ার কথা কেউ ভাববে না, আর সেটাই উনি কাজে লাগিয়েছেন। তাহলে তার ভাই যে মুখোশগুলো নিয়ে গেল সেগুলো কি? কাল রাতেই মিস্টার আয়ারের ভাইকে ওই ঘরে দেখেছিলাম আমি, কিন্তু সন্দেহ করতে পারিনি, কারণ ওই আলোতে তাকে বোঝা সম্ভব নয়। দুজনকে দেখতে একই রকম, চুলের ধরন একই, তাছাড়া দুজনে একই আকারের চুল রেখেছে। আমার মনে হয় মিস্টার আয়ারের ভাই এই সুযোগটাই খুঁজছিলেন কোনোভাবে বাড়িতে ঢোকার জন্য।
তার জন্যই তিনি লোক মারফত নজর রেখেছিলেন আমাদের ওপর। আর যখন আমরা বোটে উঠি তখনই তিনি কাজটা করেন। এত ভেবেচিন্তে কাজ করা হয়েছে বলেই আমরা তাকে ধরতে পারিনি। কাল রাতে যখন আমি জাম্বুরার মুখোশটা হাতে নিয়েছিলাম তখন আমার কেমন একটা সন্দেহ হয়েছিল। মুখোশটা একটু হালকা বলেই মনে হয়েছিল আমার, তবে এটাও মনে হয়েছিল যে হতে পারে আমার মনের ভুল। কিন্তু এখন বুঝতে পারছি সবটাই আগের পরিকল্পনা মতো। এখন মিস্টার আইয়ারকে খুঁজে পেলে হয়। মুখোশটা হাতে নিতে সেই গন্ধটা এসে ঝাপটা মারল ঋচিকের নাকে। এই গন্ধটা যে কেমন তা বলা সম্ভব নয়। মিস্টার আইয়ারকে পুলিশ সেই কারখানাতেই পেয়েছিল। তাকে কয়েকজন মিলে পাহারা দিয়েছিল। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে তাদের একজনের গুলি লাগে, বাকিরা পালিয়ে যায়। মিস্টার আইয়ারকে উদ্ধার করে ওরা নিয়ে আসে বাড়িতে। মিস্টার আইয়ার ওদের দেখতে পেয়ে বেশ খুশি হয়, বলে ওঠে, আপনারা যখন ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন আমি পাশের ঘরেই ছিলাম। আপনাদের কথাবার্তা শুনতে পেয়েছি, কিন্তু কিছুতেই কিছু বলতে পারিনি, কারণ আমার চারপাশে পাহারা ছিল। তাছাড়া মুখ বন্ধ। আসলে ওরা ইচ্ছে করেই এমনটা করেছিল। আমার ভাইকে আমার মতো সাজিয়ে আপনাদের সঙ্গে পাঠিয়ে দিয়েছিল। মুখোশগুলো নিয়ে এসে চলে আসবে এমনটাই পরিকল্পনা। আমার মুখোশগুলোর কথা ভাই জানতো। ভাইয়ের সঙ্গে যে আমার জমি জমা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল তার বদলা সে এইভাবে নিতে চেয়েছিল। কিন্তু আপনাকে একটা খারাপ খবর দেওয়া ছিল। আপনার এই মুখোশের রেপ্লিকাগুলো নিয়ে পালানোর সময় সমুদ্রের জলে আপনার ভাইয়ের ট্রলারটা ডুবে যায়। আমার মনে হয় না ওই জায়গা থেকে আর কেউ বেঁচে ফিরে আসতে পারবে বলে। এই কথায় মিস্টার আইয়ারের মুখটা মুহূর্তের জন্য কেমন যেন হয়ে গেল। তারপরে তিনি বললেন, লোভ মানুষকে ছাড়ে না রূপেন বাবু। আমি জানতাম এমন কিছুই একটা ঘটবে। তাছাড়া ভাগ্য ভালো সেদিন রাতে আমি রেপ্লিকাগুলো ওখানে রেখে আসল মুখোশগুলো সরিয়ে ফেলেছিলাম। আপনি আমায় কথাটা না বললে হয়তো আমার আসল মুখোশগুলো এখন সমুদ্রের জলের তলায় চলে যেত। আপনাদের অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের। আপনাদের জন্যই এত কিছু সম্ভব হলো। সেদিকে ওদের আর ফেরা হলো না। মিস্টার আইয়ারের সঙ্গে আরও 2 দিন থেকে আশপাশটা ঘুরে দেখল ওরা। পুলিশ এর মধ্যে মিস্টার আইয়ারের ভাইয়ের সেই কারখানা আর সমস্ত কিছুই সিল করে দিল। কিন্তু তার ভাইকে আর পাওয়া গেল না। তার সঙ্গে কিছু লোক ও নিরুদ্দেশ সমুদ্রের জল তাদের কোথায় ভাসিয়ে নিয়ে গেছে সেই কথা কেউ জানতে পারবে না। ফেরার সময় কিন্তু একটা লাভ হলো ওদের। মিস্টার আইয়ার ওদের একটা মুখোশের রেপ্লিকা উপহার দিলেন। মুখোশটা কালো কালো, মধ্যে চোখ, নাক এবং মুখের জায়গায় লাল রং ব্যবহার করা হয়েছে। এই মুখোশটা অতটা প্রাচীন নয়, তবে দেখতে বেশ সুন্দর। কেমন একটা তেল চকচকে রং আছে মুখোশটার। এই মুখোশটা আজ থেকে 100 বছর আগের। কেরালার কোনো এক অংশে আদিবাসীরা বিদ্রোহ করেছিল। সেই বিদ্রোহের সময় তারা এই মুখোশ ব্যবহার করত। এই মুখোশ তাদের যে সর্দার ছিল সেই সর্দার ব্যবহার করত। তার নাম ছিল চিরুনিভম, আর তার নামেই এই মুখোশের নাম হয়েছে চিরুভি নামের মুখোশ। মুখোশটা ওরা বেশ আনন্দের সাথে গ্রহণ করল। সেই স্থান পর্যন্ত এসে ওদের গাড়িতে তুলে দিয়ে তারপর মিস্টার আইয়ার ফিরে গেলেন। গাড়িতে বসে তিনুবাবু বললেন, উফ, এবারের ঘোড়াটা নেয়ার যে সাধারণ হবে না তা আমি আন্দাজ করেছিলাম, কিন্তু তাই বলে এত কিছু! জাম্বুরার মুখোশ, সমুদ্রের জলে অপহরণ, তারপর একজনের ডাবল রোল, আর কি কি দেখতে হবে বলুন তো রূপেন বাবু। নতুন কিছু তো নয়, সবটাই অতি সাধারণ। প্রথমেই আমাদের সন্দেহ করাটা প্রয়োজন ছিল, তাহলে আর এত কিছু হতো না। যাকে যাক, যাই হোক না কেন, শেষটায় যখন ভালো হয়েছে তখন সবটাই ভালো ধরে নেওয়া যাক। জাম্বুরার মুখোশ নিয়ে মিস্টার রায় আশা করেছিলেন কিছু একটা খবর তিনি পাবেন। রূপেন ফোন বার করল। ফোনের ভিতরে তোলা রয়েছে সেই জাম্বুরার সাদা মুখোশের ছবি। সেগুলো একসাথে পাঠিয়ে দিল মিস্টার রায়ের উদ্দেশ্যে।
বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের নিবেদনগুলি অর্থাৎ আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের গল্পগুলিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের গল্পে রূপদার চরিত্রে স্নেহাদ্রি, ঋচিকের চরিত্রে সায়ন্তন, তিনুবাবুর চরিত্রে পার্থ, অজানা ব্যক্তির চরিত্রে মৈনাক, তিরুপতি আইয়ারের যমজ ভাইয়ের চরিত্রে রমাকান্ত, মিস্টার রায়ের চরিত্রে সৌরভ, মিস্টার তিরুপতি আইয়ারের চরিত্রে শুভম, পুলিশ অফিসারের চরিত্রে রমাকান্ত যথাক্রমে ভয়েস ওভার করেছে। আজকের গল্পের শব্দগ্রহণ এবং শব্দ সংযোজনে রয়েছে সৃজা। আজকের গল্পের আবহ পরিকল্পনায় রয়েছে দেবদত্ত। আজকের গল্পের প্রচ্ছদ নির্মাণে রয়েছে পিক্সেলেট গ্রুপ থেকে সৌভিক। তাহলে আজকের মতো বিদায়। আর হ্যাঁ, পরপর দুটি দারুণ অ্যাডভেঞ্চার আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। একটি হলো হিন্দুকুশের গুপ্তধন এবং আজকে জাম্বুরার মুখোশ। অবশ্যই কিন্তু আপনারা জানাতে ভুলবেন না গল্পগুলি আপনাদের কেমন লাগছে। শীঘ্রই ফিরছি আরও একটি নতুন গল্প নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।